আচ্ছা, স্টেবল অ্যান্ড আনস্টেবল ইকুইলিব্রিয়াম। এতদিন আমরা যেগুলো করছিলাম, কোপ্লেনার ফোর্সেস বল, ভার্চুয়াল ওয়ার্কের ক্ষেত্রে বল, বা ফোর্সেস ইন থ্রি ডাইমেনশন বল, ফ্লেক্সিবল স্ট্রিং বল, সবগুলো দেখবি সব ইকুইলিব্রিয়াম কনসিডার করছিলাম। আন্ডার সাম ফোর্সেস ইকুইলিব্রিয়াম, ফ্লেক্সিবল স্ট্রিং ইকুইলিব্রিয়ামে আছে, থ্রি ডাইমেনশনে যেগুলো করলাম ইকুইলিব্রিয়ামে আছে। ঠিক আছে, সব ক্ষেত্রে দেখবি ভার্চুয়াল ওয়ার্ক এখানে করলাম ইকুইলিব্রিয়ামে আছে, সব ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম আমি করেছি। ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে সাম্য অবস্থা, বাংলায় বলি মানে স্থির অবস্থায়, একদম অবস্থায় রয়েছে। স্বাভাবিক অ্যাকচুয়াল বাংলা বললে সাম্য অবস্থা বলে। মানে ফোর্স আছে, বাট আন্ডার দিস ফোর্স কোনো মোশন নেই, বুঝে গেল? আন্ডার দিস ফোর্স এই মোশন নেই, তাহলে যে অবস্থাটা থাকে সেটা ইকুইলিব্রিয়াম পজিশন বলে। বাট এই যে ইকুইলিব্রিয়াম পজিশনটা রয়েছে সেটা স্টেবল না আনস্টেবল? এই ইকুইলিব্রিয়াম পজিশনটা যেটা রয়েছে এটা স্টেবল ইকুইলিব্রিয়াম না আনস্টেবল, এটা তোকে বিচার করতে। স্টেবল না আনস্টেবল তুই যদি দেখতে হয়, তার মানে কি কোন একটা স্থির অবস্থায় সে দাঁড়িয়ে রয়েছে, সেটা যদি সামান্য ধাক্কা দিস সেটা কি পড়ে যাবে, না যে অবস্থায় ছিল সেই অবস্থায় সে থাকবে? ব্যাপারটা বুঝলে? তুই ধর টেবিলের ওপর তোর হাতে একটা পেন আছে, ব্যালেন্স করে দাঁড় করিয়ে রেখেছিস, ঠিক আছে? টেবিলের ওপর একটা প্লেন, এবার সেই পেনটা কি ইকুইলিব্রিয়াম পজিশন? জাস্ট খাড়া করে ভার্টিক্যাল করে তোর হাতে এমন একটা পেন আছে যেটা দাঁড়িয়ে থাকতে পারবে, ঠিক আছে? ধর আমি বোর্ডে যে পেনগুলো দিয়ে লিখতাম, মার্কার পেনগুলো, ওগুলো যেরকম টাইপের নর্মাল পেনগুলো দাঁড়াবে না, কিন্তু যেগুলো দিয়ে তোরা লিখিস, কিন্তু ওটা যদি আমি মনে করি উল্টো করে দাঁড় করিয়ে রাখবো, কারণ ওর দেখবে যে একদিকটা ফ্ল্যাট আছে, ঠিক আছে? তো দুই এন্ডে ফ্ল্যাট থাকে, আমি যদি মনে করি টেবিলের ওপর দাঁড় করিয়ে রাখবো, পেনটা দাঁড় করে দাঁড় হয়ে থাকবে, তাই না? দাঁড় করানো যাবে, কিন্তু যেভাবে দাঁড়িয়ে আছে সেই পজিশনটা স্টেবল না আনস্টেবল? মানে পেনটাকে যদি সামান্য ধাক্কা দিস সেটা কি ওই দাঁড়িয়েই থাকবে, বা একটু নাড়াচাড়া করে আবার যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে আসবে, না হচ্ছে উল্টে পড়ে যাবে? এটা খুব ন্যাচারাল ব্যাপার, তোরা সবাই জানিস সামান্য ধাক্কা দিলে পেন দাঁড় করে রেখেছিস, কি উল্টে পড়ে যাবে, তাই তো? যদি এটা করিস কি হবে, তোর উল্টে পড়ে যাবে। কিন্তু তার একটা গামলা রয়েছে বড়, সেই গামলাটাকে তুই টেবিলের উপর বসিয়ে রেখেছিস, বুঝে দেখ আমি কি বলছি। এখানে একটা টেবিলের ওপর তুই হচ্ছে, টেবিলের ওপর এখানে একটা পেন দাঁড় করিয়ে রেখেছিস, নর্মাল পেন বা কিছু একটা রড বা স্ট্রিপ, এইটা দাঁড় করিয়ে রেখেছিস। হ্যাঁ, ভার্টিক্যালি আচ্ছা সে এমন ভাবে করেছিস সে দাঁড়িয়ে আছে, বা সিলিন্ড্রিক্যাল লম্বা টাইপের। আবার এইখানে একটা তুই গামলা রেখেছিস, গামলা টাইপের, বা একটা ধরো ড্রাম রেখেছিস, এই সিলিন্ড্রিক্যালই নিলাম কিন্তু ড্রাম, ড্রাম টাইপের জিনিস, বোঝা গেল কি বললাম? এরকম ধর এর মধ্যে কোনো কিছু ভরা রয়েছে, জলের ড্রাম বা তেলের ড্রাম যাই হোক না, দেখেছিস অনেক কিছু। এবার বল এই পেনটাকে এরকম দাঁড় করানো যেতেই পারে, বাট আমার প্রশ্ন দেখেছি খুব সামান্য স্লাইটলি ডিসপ্লেসড করার চেষ্টা করি, খুব হালকা একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করি, বা এটাকে বুঝে দেখ, এইটা কিন্তু খুব সহজেই পড়ে যাবে, এই দুটো কিন্তু খুব সহজে পড়বে না। কি বুঝতে পারছিস ব্যাপারটা? সবাই দাঁড়িয়ে ছিল, স্থিত অবস্থায় সকলেই ছিল, এটা কি আন্ডার গ্র্যাভিটি, আর কোনো দ্বিতীয় ফোর্স অ্যাপ্লাই করিনি, তিনটেই আন্ডার গ্র্যাভিটিতে স্টেবল কন্ডিশনে ছিল, ঠিক আছে? তিনটেই আন্ডার গ্র্যাভিটিতে স্টেবল কন্ডিশনে ছিল, বাট এই স্টেবল কন্ডিশন যে অবস্থায় ছিল, এই স্টেবল কন্ডিশনটা সরি ইকুইলিব্রিয়াম পজিশনে ছিল, স্টেবল কন্ডিশন বলি, ইকুইলিব্রিয়াম পজিশনে ছিল এই তিনটেই, বাট হুইচ ইজ স্টেবল বা হুইচ আর স্টেবল, এর মধ্যে কোন পজিশনটা স্টেবল, কোন কার কার অবস্থানটা স্টেবল হবে বলতো? পেনটা বাদ দিয়ে, ওই যে পেনটা যদি বাদ দিই, বা ওই রডটা যদি বাদ দিই, লম্বা সিলিন্ড্রিক্যাল রডটা, ওই ড্রাম বা ওই যে গামলাটা স্টেবল হবে, কারণ এটা যদি সামান্য ধাক্কা দিস পড়বে না। কিন্তু এই রডটাকে, রড বা আমি সিম্পল একটা কথা হচ্ছে পেন, একটা পেনকে তুই খাড়া করে দাঁড় করিয়ে রেখেছিস টেবিলের ওপর, দাঁড় করানো যেতেই পারে, যেটা আমি বলছিলাম, একটু যদি ফ্ল্যাট কোনো একটা দিক থাকে দাঁড় করিয়ে রাখবি, এবার কিন্তু সামান্য ধাক্কা দিলে সে পড়বে, ঠিক আছে? তো গামলা না হয়ে যদি পুরো স্ফিয়ার হতো, মানে স্টেবল কন্ডিশন মানে কি,
যে অবস্থায় সে দাঁড়িয়েছিল সামান্য ধাক্কা দিলে পুনরায় সেই অবস্থানে ফিরে আসাকে স্টেবল বলে। কি বললাম বুঝছিস তো? মানে তুই যদি এই গামলাটাকে সামান্য নাড়িয়ে দিস, বাড়িতে বাটি আছে, বাটি থাকলে বাটিটাকে হালকা নাড়া দে, দেখবি সে একটু নড়বে, এদিক ওদিক নড়বে, বাট যে অবস্থায় ছিল সেখানেই থাকবে, যে পয়েন্ট অফ বা গামলা যদি থাকে সামান্য নাড়া, খুব বেশি জোরে তুই জোরে ছাড়া দিলে তো সবাই উল্টে পড়ে যাবে। আন্ডার গ্র্যাভিটি সে টেবিলের ওপর বা কোথাও জায়গায় রেখেছিস, সামান্য ধাক্কা দিবি, সে একটু নড়ে যাবে, নড়ে গেলেও কিন্তু যে পজিশনে ছিল সে পজিশনেই ব্যাক করবে। আমি যদি এটা না নিয়ে এটা ফুটবল বা স্পেয়ার টাইপের নিই, স্পেয়ার সলিড হোক হল হোক কত ব্যাপার নয়, এটা আছে, এটা যদি সামান্য ধাক্কা দিস এটাও নড়ে যাবে, নড়ে গিয়ে কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসবে না, যেখানে চলে যাবে সেখানে থেকে যাবে। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। এইগুলো কি, এইটাই পেনটা এরকম করে দাঁড় করিয়ে রেখেছিস, ধাক্কা দিলে উল্টে পড়ে যাবে, আনস্টেবল। এটা ধাক্কা দিবি, একটু এদিক ওদিক নাড়াচাড়া করতে করতে আবার যেখানে ছিল সেখানেই সে ফিরে আসবে, খুব জোরে ধাক্কা দেওয়া যাবে না। এটাও কি সামান্য ধাক্কা দিয়ে নাড়ানোর চেষ্টা করলে নড়বে না, ওই জায়গায় থেকে যাবে। কিন্তু যদি আমি স্ফিয়ার হয়, সামান্য ধাক্কা দিলে যেদিকে নড়ে যাবে সেই, যদি এটা তুই যদি বলিস না এটা এদিকে ঢালু ছিল হালকা, ধাক্কা দিয়ে আবার না এটা হরাইজন্টালি আছে, আন্ডার গ্র্যাভিটি ফোর্স আছে, তাহলে এই ধাক্কা দিলে যে দিকটা একটু ডিসপ্লেসড হবে সেই পজিশন থেকে আবার পুনরায় আগের পজিশনে কিন্তু ব্যাক করবে না। ব্যাক না করলেও এই কন্ডিশনটা কিন্তু স্টেবল, এটা হচ্ছে এভরিওয়্যার স্টেবল বলে এই পজিশনটাকে। স্ফিয়ার, এটা স্ফেরিক্যাল যে অংশটা, এভরিওয়্যার স্টেবল, এই টাইপের জিনিস, সিমেট্রিক টাইপের। কিন্তু এটা কি আছে, এটা এই পয়েন্টে স্টেবল, এই পয়েন্টটা, এই পজিশনটা স্টেবল পজিশনে, এই পজিশনটা স্টেবল, বাট এর এভরি পজিশন স্টেবল পজিশন। একটা ফুটবল যদি হয়, গোল বা স্ফিয়ার যদি হয়, তার প্রতিটা পজিশন স্টেবল পজিশন, কিন্তু এর কিন্তু এই পজিশনটা স্টেবল। একটা বাটিকে তুই যদি কোন রকম ভাবে এইরকম ভাবে গামলাটাকে যদি কোন রকম ভাবে দাঁড় করাতে পারিস, এরকম ভাবে গামলাটা এরকম এরকমের জায়গায় এরকম আছে, দাঁড় করিয়ে দিয়েছিস, কোন রকম ভাবে হয়তো করেছিস, কোন রকম ভাবে হয়তো দাঁড় কোন একটা ফোর্সের আন্ডারে করেছিস, বাট দিস পজিশন ইজ নট স্টেবল পজিশন, সামান্য ধাক্কা দিলে সে উল্টে পড়ে যাবে। বাট এই পজিশনটা স্টেবল পজিশন। বাট এই স্পেয়ারের ক্ষেত্রে যেখানে থাকুক যেভাবে থাকুক স্টেবল পজিশন। কি বললাম বুঝেছিস তো? মানে ইকুইলিব্রিয়াম পজিশনে রয়েছে, ইকুইলিব্রিয়াম পজিশনে রয়েছে মানে আন্ডার সার্টেন ফোর্সেস যে সিস্টেমটা ফোর্সেস কোনো মোশন নেই। ইকুইলিব্রিয়ামে থাকা মানে যে ফোর্সের আন্ডারে ইকুইলিব্রিয়ামে আছে সেই ফোর্সের আন্ডারে তার কোনো মোশন নেই। মোশন না থাকা অবস্থাটা যে স্টেবল, সেটা বুঝবো কি করে, স্টেবলটা বুঝবো কি করে, যদি সামান্য ধাক্কা দেব, ধাক্কা দিয়ে যদি সে পড়ে যায় তাহলে আনস্টেবল, ধাক্কা দিয়ে যদি না পড়ে, পুনরায় পড়ে যায় বলছি মানে ধাক্কা দিলে যদি সে যদি নিজের পজিশন থেকে, যে পজিশনে ছিল সেই পজিশন থেকে ডিসপ্লেসড হয়ে যায়, পড়ে যায় কথা বলবো না, সেই পজিশন থেকে সে যদি ডিসপ্লেসড হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় স্টেবল পজিশন। সেই পজিশন থেকে সে যদি ডিসপ্লেস না হয়ে যায় সেটা হচ্ছে আনস্টেবল পজিশন। স্ফিয়ারের ক্ষেত্রে এগুলো এক্সেপশনাল কেস, স্ফিয়ারের ক্ষেত্রে এটা হচ্ছে ডিসপ্লেসড হয়ে যাবে, বাট এটা একটা এভরিওয়্যার স্টেবল পজিশন বলে। বুঝা গেল? স্ফিয়ারের ক্ষেত্রে স্ফিয়ারের কেসটা একটু আলাদা, বুঝিস? বাকি অন্য সকল কিছুর ক্ষেত্রে। এবার স্ফিয়ারের কেসটা আমরা বলবো না, নর্মালি স্টেবল আনস্টেবল যখন ইয়ে করবো এই ধরনের কোনো বডি স্টেবল আনস্টেবল ব্যাপারটাই দেখবো। এইবার দেখ, এই যে পেনটা এরকম ভাবে দাঁড় করিয়ে রেখেছিলাম বা রডটা, এটা পড়ে যাবে, এটা খুব সহজে পড়বে না বা এটা খুব সহজে পড়বে না। মেন ব্যাপারটা কি? মেন ব্যাপারটা হচ্ছে এই সিজির পজিশন, পজিশন অফ সিজি, পজিশন অফ সিজি, পজিশন অফ সিজি, পজিশন অফ সিজি যত কম হাইটে থাকবে, যদি হাইট বিচার করি যেখান থেকে রয়েছে সেখান থেকে যত কম হাইটে থাকবে, হাইট যত, সিজির হাইট যত কম হবে তত হচ্ছে কি হবে বলতো, তত স্টেবল হবে। ঠিক আছে তো? স্টেবল হবে। যে কোনো জিনিসের গোড়ার থেকে যদি মাথায় ভারী হয় সে তো আনস্টেবল হবে। ঠিক আছে তো? স্টেবল কখন হবে? যদি গোড়াটা ভারী বেশি হয়। তার মানে কি, গোড়াটা ভারী বেশি মানে সিজি যত নিচে থাকে, ভারী বেশি মানে কি, টোটাল বডিটার সিজি যত নিচে থাকবে, যদি আমি হাইট মাপি, ফ্রম গ্রাউন্ড থেকে হাইট মাপার চেষ্টা করি, টোটাল বডিটার সিজি যত গ্রাউন্ডের কাছে থাকবে বা যত হাইটটা কম হবে, সে যদি অন্য জায়গা থেকে টেবিলের ওপর থেকে মাপছিস তাহলে টেবিলের ওপর থেকে যত হাইট কম হবে তত স্টেবল হবে, হাইট যত বেশি হবে তত আনস্টেবল হবে।
তত আনস্টেবল হবে। বোঝা গেল ব্যাপারটা? এটা তাহলে মেইনলি ডিপেন্ড করবে হচ্ছে সিজির হাইট। সিজির হাইটটা কত। আবার কখনো কখনো সিস্টেমটা এমন থাকে সিজির ডেপথ মাপতে হয়। তার মানে কি সিজির হাইট একটা সিস্টেম বডি রয়েছে, ওই বডিটার স্টেবল পজিশন কোনটা? বডিটার স্টেবল পজিশনটা হচ্ছে বডিটার সিজির হাইট যে পজিশনে মিনিমাম, দিস ইজ দ্য স্টেবল পজিশন। সিজির হাইট যখন মিনিমাম হবে সেটা ইকুইলিব্রিয়াম পজিশন অনেক হতে পারে, স্থির অবস্থায় আছে সে অনেক রকম ভাবে থাকতে পারে, বাট কোন অবস্থানটা স্টেবল? যখন সিজির হাইট মিনিমাম। সিজির হাইট যদি মাপি মিনিমাম, আর কখনো যদি ডেপথ মাপতে হয়, যে হচ্ছে ওপর থেকে ভার্টিক্যালি ডেপথ মাপতে হচ্ছে, তখন আমার হবে সিজির ডেপথ হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে, ডেপথের ক্ষেত্রে বলবো ম্যাক্সিমাম হবে সিজির ডেপথ হলে, তাহলে হচ্ছে বলবো হচ্ছে স্টেবল হবে। আর হাইটের ক্ষেত্রে বলবো হচ্ছে সিজির হাইট যদি হচ্ছে মিনিমাম হয় তাহলে হচ্ছে স্টেবল হবে। এই জিনিসটা বুঝেছিস? তোরা এক ধরনের পুতুল পাওয়া যায় মার্কেটে, এখনো পাওয়া যায়, দেখবি হিটমি লেখা থাকে। হিটমি বলে এক ধরনের পুতুল পাওয়া যায়, দেখেছিস? এই হিটমি পুতুলগুলো দেখেছিস যে হচ্ছে যতই মারিস সে উল্টে পুরো আবার সেই সোজা হয়ে দাঁড়িয়ে যায়। কারণটা কি? তার যে সিজিটা থাকে একদম নিচে থাকে, মানে নিচটা ইচ্ছে করে ভারী করা থাকে। বুঝে দেখেছিস ওই ধরনের জিনিসগুলো আমি যেটা বললাম? দেখেছি স্যার। হ্যাঁ, ওই তো হাওয়ার পুতুল স্যার, তার নিচে বালির মতো ওয়েট দেওয়া থাকে। হ্যাঁ, এইরকম টোটাল ভেতরে হাওয়া ভরা থাকে। এই নিচটা যদি মোটা হয় এইরকম একটা শেপের আঁকা যাচ্ছে না, এইরকম গোল মতো পুতুলগুলো নিচটা মোটা হয়, দিয়ে এটা হাওয়া ভরা থাকে, বুঝলি তো? আর নিচটাই এখানে ভারী করা থাকে। এটা যতই ধাক্কা দিস উল্টে যেভাবে যদি একে শুইয়েও দিস এ সোজা হয়ে যায় আবার, কারণ নিচটা মোটা, নিচটা অনেকটা প্রশস্ত থাকে একটা ব্যাপার। আর টোটাল মাসটা ওয়েটটা একটা নিচে একদম নিচে আটকানো থাকে, একদম নিচে আটকানো, একটা ভারী ওয়েট আটকানো থাকে। তাহলে কি যদি শুয়েও পড়ে আলটিমেটলি উঠে যায়। দেখবে এই ধরনের পুতুল বাচ্চারা অনেক সময় খেলা করে, ওই শুয়ে দিলে উঠে যাচ্ছে। তাহলে এই ধরনের ব্যাপারগুলো তার কিছু নাই, তার মেন ব্যাপার হচ্ছে সিজিটা নিচে আছে। তার মানে ওই পজিশনটা স্টেবল। তুই যেভাবে ওকে যদি ফোর্স দিয়ে চেপে ধরে মাটির সঙ্গে ধরে থাকিস উল্টে, তাও যদি উঠে যাবে সেটা ওইভাবে বানানো হয়েছে, তাই ওইভাবে বানানো হয়েছে। ব্যাপারটা এরকম। এমন কোন জিনিস পাওয়াও যায় যেটা হচ্ছে এভরিওয়্যার আনস্টেবল। দেখবি একটা নেটে সার্চ করবি, একটা নির্দিষ্ট একটা শেপ আছে, সে কোনোদিন স্থির থাকে না, তার উপর ফোর্স না অ্যাপ্লাই করলেও শেপটা খুব সুন্দর। আমি এখানে আঁকতে পারবো না, তোরা নেটে দেখে নিস। হচ্ছে আনস্টেবল বলে, আনস্টেবল অবজেক্ট বলে তুই হচ্ছে সার্চ দিবি, একটা পার্টিকুলার শেপের একটা জিনিস পাবি। ওইটা বানানো হয়েছে, কৃত্রিম ভাবে বানানো হয়েছে। ওটা হচ্ছে তুই সবসময় এটা মুভ করতে থাকে, কোনো ফোর্স ছাড়া সবসময় মুভ করতে থাকে। মজার ব্যাপার একটা ওই জিনিসটা। নেটে সার্চ করবি দেখবি তুই পাবি এভরিওয়্যার আনস্টেবল অবজেক্টস, তুই পেয়ে যাবি। অবজেক্ট একটা পিকুলিয়ার শেপের দেখতে, ওই ট্রায়াঙ্গেল করে কিছু একটা করে বানানো, তার কেন লজিকটাও বলা আছে, ইউটিউব দেখে নিস কেন ওটা আনস্টেবল হচ্ছে, লজিকটাও বলা আছে, খুব সুন্দর জিনিস ওটা। মানে কি বলতো, সাধারণত আমার ফোর্স প্রয়োগ করতে হয় কোনো মুভ করা যায়, কোনো জিনিসকে মুভ করানোর জন্য ফোর্স প্রয়োগ করতে হয়। ওটা যদি একবার কেউ মুভ করিয়ে দেয় ও সারা জীবন মুভ করতেই থাকে। এমন একটা মানে এমন একটা জিনিস তৈরি করা আছে, একটা সলিড 3 ডাইমেনশনাল সলিড বস্তু, সেই বস্তুটা হচ্ছে ওই রকম ভাবে মুভ করতে থাকে। দেখিস আজকে নেটে সার্চ করিস, ইউটিউবে সার্চ করিস, তুই পেয়ে যাবি। এবং হচ্ছে সেটা সারাক্ষণ মুভ করতে থাকে। সেটা সেইভাবেই বানানো, তাই হচ্ছে কোনো পজিশন সে স্টেবল দিতে পারে না, করা যায়। ব্যাপারটা এরকম। আর এইটা এমন ভাবে বানানো, এটা সব মানে তোর হচ্ছে যেভাবেই মারিস না কেন, যত ফোর্স দিস না কেন উঠে আসবে। এবার যদি ফোর্স এমন দিলি বেলুনটা ফেটেই গেল, তাহলে তার স্টেবল কন্ডিশনে থাকবে না নিশ্চয়। বুঝেছিস? তাহলে ব্যাপারটাই এইবার দেখ, তার মানে কি হচ্ছে, মানে আমি সিজির হাইট যদি মাপি, সিজির হাইট যখন মিনিমাম হবে তখন স্টেবল হবে, সিজির হাইট যদি ম্যাক্সিমাম হয় তাহলে আনস্টেবল হবে। যদি কখনো ডেপথ মাপি ওপর থেকে, সিজির ডেপথ মাপি, তাহলে সিজির ডেপথ ম্যাক্সিমাম হলে স্টেবল হবে, সিজির ডেপথ মিনিমাম হলে আনস্টেবল হবে। আমার যখন যেটা আছে, তার মানে তোর টোটাল প্রবলেমে এখানে মেন কাজ হচ্ছে জেড হচ্ছে সিজির হাইট, কোন ফাংশন অফ সামথিং থিটার আকারে যদি মাপতে পারি, জেড ইজ এ ফাংশন অফ থিটা আকারে মাপতে হবে। দেন তোকে কি করতে হবে যদি জানিস,
তাহলে কখন ম্যাক্সিমাম মিনিমাম, তাহলে ডিজেড ডি থিটা বার করতে হবে, ডি টু জেড ডি থিটা টু বার করতে হবে। দেন এটা জিরো করলে কি হবে, কোন কোন পজিশন তার হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন হবে সেটা বেরোবে জিরো। এবার সেই পজিশনে থিটার মান বেরোবে, থিটার কোন কোন মানের জন্য স্টেবল হবে, সেই মানের জন্য হচ্ছে এটা যদি পজিটিভ হয়ে যায়, আমি যদি এটা হাইট মেপে থাকি, সিজির হাইট, এটা যদি জেড মেপে থাকি, তাহলে যদি পজিটিভ হয়, তাহলে পজিটিভ হওয়া মানে হচ্ছে মিনিমাম, তাহলে সিজির হাইট মিনিমাম, ইন দ্যাট কেস স্টেবল। এটা যদি নেগেটিভ হয় তাহলে তার মানে হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে আনস্টেবল। যদি এটা যদি জিরো হয়ে যায় তাহলে ফার্দার ডেরিভেটিভ প্রয়োজন, ফার্দার ডেরিভেটিভ মানে তো ডি থ্রি জেড ডি থিটা থ্রি বার করতে হবে, ডি থিটা থ্রি এটা জিরো হতে হবে, অ্যান্ড ডি ফোর জেড ডি থিটা ফোর বার করতে হবে। এটাও আবার সেম, পজিটিভ হলে মিনিমাম, নেগেটিভ হলে ম্যাক্সিমাম, অ্যান্ড পজিটিভ হলে স্টেবল, নেগেটিভ হলে আনস্টেবল। তাহলে মেন কনসেপ্ট এটাই, মেন ব্যাপার হচ্ছে সিজির হাইট বার করতে হবে। তাহলে সিজি যদি বার করা জানি অঙ্ক আমার হয়ে যাবে। একটা বডি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে রয়েছে, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকতে গেলে আমি যদি সিজির হাইট বার করে ফেলতে পারি, যে হাইট অফ দ্য সিজি, যদি সিজির হাইট বার করতে পারি তাহলে আমার অঙ্ক শেষ। হাইট অফ দ্য সিজি অথবা কখনো কখনো ডেপথ অফ দ্য সিজি যদি বার করতে পারি তাহলে আমার তোর অঙ্ক হয়ে যাবে, তাই না? বুঝেছিস? তাহলে এবার আমরা থিওরেমে আসি। এবার আমরা একটা থিওরেম করব, যে কি করে কখন ম্যাক্সিমাম হবে, কোন কন্ডিশনে কোন বডি, এটা আমরা বার করব। থিওরেমটা দেখ আমি দিয়ে দিয়েছি তোদের, হ্যাঁ, প্রথম যে থিওরেম সেটা আমি দিয়ে দিয়েছি। প্রথম যে থিওরেমটা করছি, এখানে দেখ এই যে প্রথম পেজটা আছে, যেটা আমি এতক্ষণ ডিসকাস করলাম, স্টেবল আনস্টেবল কখন হয় না হয়, এটা এত কিছু দরকার নেই, অনেক রিমার্কস লেখা আছে, রিমার্কস গুলো কখন ম্যাক্সিমাম মিনিমাম হয় সেগুলো বলা আছে, এগুলো এত কিছু দরকার নেই, ঠিক আছে? ওটা জানলেই হবে, ওখানে ওটা কোশ্চেনের কিছু নেই, এখান থেকে কোশ্চেন কিছু আসে না সেরকম, ঠিক আছে? যদি বলে কখন স্টেবল ইকুইলিব্রিয়াম স্টেবল হবে সেইগুলো ডিসকাস করা আছে। এবার প্রথম যে থিওরেমটা করেছে এটা, এটা বলে দেখ এ বডি রেস্ট ইন ইকুইলিব্রিয়াম অন অ্যানাদার ফিক্সড বডি, একটা বডি ইকুইলিব্রিয়ামে আছে, ঠিক আছে, রেস্ট ইন ইকুইলিব্রিয়াম অন এ অ্যানাদার ফিক্সড বডি, একটা বডির উপর আর একটা বডি আছে। দেখ আমার যদি বলিস যে আর একটা বডির উপর কি, দুটো বডি কোন একটা ধর হচ্ছে একটা ধর হেমিস্ফিয়ারের উপর আর একটা অন্য কিছু রেখে দিয়েছিস হেমিস্ফেরিক্যাল বলের উপর, সেরকমই কিছু আছে এখানে। কি বলেছে, বলেছে দে আর বিং এনাফ ফ্রিকশন টু প্রিভেন্ট স্লাইডিং, মানে হচ্ছে ফ্রিকশনটা এতটাই আছে যে স্লাইড করবে না, মানে পিছলে যাবে না, মানে একটা বডির উপর আর একটা বডি পিছলে পড়বে না। বলেছে দ্য পোর্শন অফ দ্য টু বডিজ ইন কন্ট্যাক্ট আর স্ফেরিক্যাল, যে পয়েন্টে বডিগুলো কন্ট্যাক্টে আছে যে পোর্শনে, সেই পোর্শনটা স্ফেরিক্যাল টাইপ, ঠিক আছে? স্ফেরিক্যাল অফ রেডিয়া আর অ্যান্ড আর, স্মল আর অ্যান্ড ক্যাপিটাল আর হচ্ছে দুটো রেডিয়াস গুলো, একটা বডি রেডিয়াস স্মল আর আর একটা বডি রেডিয়াস ক্যাপিটাল আর। যেটা বলেছে দ্য লাইন জয়নিং দেয়ার সেন্টার ইন পজিশন, মানে দুটোর এবার যে হচ্ছে ওই যে স্ফেরিক্যাল বলা হলো পয়েন্ট অফ কন্ট্যাক্টে, ওই স্ফেরিক্যালের যে স্ফিয়ার হতো সেই তার যে সেন্টার, সেই সেন্টার লাইনিং, সেন্টার দুটো জয়েন করলে যে লাইনটা পাবে সেটা হচ্ছে ভার্টিক্যাল ইকুইলিব্রিয়াম পজিশন এবং হুইচ ইজ ভার্টিক্যাল, দেন শো দ্যাট দ্য ইকুইলিব্রিয়াম ইজ স্টেবল। এটা যদি কি হয় 1/h গ্রেটার দ্যান 1/r প্লাস y/R, where small h is the height of CG of the upper body in the position of equilibrium above the point of contact. অনেক কিছু বলেছে, একটা বডির উপর আর একটা বডি আছে, at the point of contact এ বডি দুটো স্ফেরিক্যাল, বডি দুটো যে পয়েন্টে কন্টাক্ট আছে তার সারাউন্ডিং এ স্ফেরিক্যাল শেপের বডিটা। এবার টোটাল বডিটা কে কি জানি, যত জানার দরকার নেই, একটা বডির উপর একটা বডি আছে, সারাউন্ডিং এর শেপটা স্ফেরিক্যাল। এইবার হচ্ছে সেই স্ফেরিক্যাল এবং হচ্ছে তার সেন্টার গুলো রয়েছে, সেন্টার গুলোর যে ডিস্টেন্স, মানে সেন্টার গুলোর যে জয়েনিং লাইন, সেই বরাবর সে হচ্ছে ইনিশিয়ালি স্টেবল কন্ডিশনে ইকুইলিব্রিয়াম পজিশনে রয়েছে। এবং হচ্ছে যে স্ফেরিক্যাল বলেছে স্ফেরিক্যাল অফ রেডিয়াস
আর অ্যান্ড আর, মানে দুটো রেডিয়াস, একটা রেডিয়াস স্মল আর, একটা রেডিয়াস ক্যাপিটাল আর। এবার বলেছে আপার বডি, মানে নিচে একটা বডি রয়েছে, ওপরে একটা বডি রয়েছে। তো ওপরের বডিটা যদি হচ্ছে হাইট, এই মানে সিজির হাইটটা এইচ হয় ফ্রম দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট, মানে যে পয়েন্টে তারা টাচ করে রয়েছে একে অপরকে, সেখান থেকে যদি স্মল এইচ হয়, তাহলে কি বলেছে, ওইটা হলে ইকুইলিব্রিয়ামটা স্টেবল হবে, 1/h গ্রেটার দ্যান 1/r প্লাস 1/R, এটা হলে স্টেবল হবে, আর অন্য কিছু হলে আনস্টেবল হবে। মানে কি, তার মানে গ্রেটার দ্যান না হলে লেস ইকুয়াল টু হলে আনস্টেবল হবে। এটা থেকে দেখাতে হবে, ছবিটা আঁকতে হবে। ছবিটা একটা আঁকা এই বিশেষ করে এই বোর্ডে একটু কঠিনই হবে। দেখি তোদের কাছে আমি দেখ, ছবিটা দেখ, যদি যতটা পারি আঁকছি, নইলে পিডিএফটা দেখিস একটু মাঝে মাঝে ছবিটার কি বলা হয়েছে। দেখ বডিটা কোথায় কি কত বড় অত জানি না, যে পজিশনে পয়েন্ট অফ কন্টাক্ট সেই পোর্শনটুকু আমি আঁকার চেষ্টা করছি। আমি বড় করে আঁকবো অবভিয়াসলি, কারণ হচ্ছে আমাকে দেখাতে হবে যে হচ্ছে পয়েন্ট অফ কন্টাক্ট, মানে এটা একটু পয়েন্ট অফ কন্টাক্ট এত বড় এরিয়া জুড়ে থাকে না, স্মল এরিয়া জুড়েই থাকে। তাহলে আমার এই ব্যাপার, এইরকম এর সেন্টার এখানে এইটা, এখানে এর সেন্টার হচ্ছে এইটা। এই যে লাইন জয়েনিং দ্য সেন্টার, দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, এবং এটা ভার্টিক্যাল, মানে এইটা এই পয়েন্ট অফ কন্টাক্ট দিয়ে যাবে, এটা সেন্টার। দিস ইজ দ্য সেন্টার অফ দ্য লোয়ার বডি, and this is the center of the upper body. এটা হচ্ছে আপার বডি সেন্টার, ওটা এটা, এই দুটো ভার্টিক্যাল, এই দুটো লাইন জয়েনিং ইনিশিয়াল পজিশন। দেখ একটা বডির উপর আর একটা বডি এরকম রয়েছে, স্ফেরিক্যাল শেপের বডি, মানে পয়েন্ট অফ কন্টাক্ট যেহেতু স্ফেরিক্যাল, মানে আপাতত আমি স্ফেরিক্যাল হিসেবেই কনসিডার করব, তাহলে তাদের যে হচ্ছে ব্যাপারটা, মানে পয়েন্ট অফ কন্টাক্ট স্ফেরিক্যাল, এরপরে বডিটা উপরে কেমন আমি জানি না, না হচ্ছে এই বডিটা এরকম নয়, অ্যাকচুয়াল বডিটা অন্যরকম, এই বডিটা এরকম নয়, অ্যাকচুয়াল বডি এই, বাট পয়েন্ট অফ যেখানে কন্টাক্ট করেছে সেই অংশটুকু স্ফেরিক্যাল। দেখ এর উপরে এরকম শঙ্কু টাইপের রয়েছে, হতেই পারে, বা এটা হরাইজন্টালি উঠে গেছে, এটার ক্ষেত্রেও তাই অন্যরকম রয়েছে। কি বললাম বুঝেছিস, মানে হঠাৎ দুটো, একটা স্ফেয়ারের ওপর আর একটা স্ফেয়ার রয়েছে, এটা ভাবিস না আমি অঙ্কটার জন্য। ব্যাপারটা একটা স্ফেয়ারের উপর হতেই পারে, আমি বলছি তার হচ্ছে এই ওপরের যে বডিটা সেটা হচ্ছে এইরকম এই অংশটা, বাট ওপরের অংশটা এরকম একটা সলিড বডি এরকম রয়েছে। দেখ এটার ক্ষেত্রে এই জিনিসটা ট্রু হবে। এবার তখন তার সেন্টারটা এটাই, নিচের বডিটা দেখা যাচ্ছে এই অংশটা এরকম এই স্ফেরিক্যাল টাইপের, বাট এইখানে এরকম রয়েছে। কি বললাম বুঝেছিস, নিচের বডিটা হয়তো এরকম, তাহলে এইখানে স্ফেয়ার যা তার সেন্টার এটা, এইখানকার যা স্ফেরিক্যাল, মানে এই টোটাল বডিটা এরকম, বুঝেছিস তো, ওপরের বডিটা এরকম, নিচের বডিটা এরকম, বাট পয়েন্ট অফ কন্টাক্ট স্ফেরিক্যাল। এই বুঝেছিস ব্যাপারটা, এই জায়গাটা বডিটার শেপ অ্যাকচুয়াল জানি না, বাট যেখানে টাচ করে আছে সেই জায়গার আশেপাশে বডিটা স্ফেরিক্যাল শেপ। নিচের বডিটা ধরছি স্ফেরিক্যাল শেপ অফ রেডিয়াস ক্যাপিটাল আর, ওপরের বডিটা ধরছি স্ফেরিক্যাল শেপ অফ রেডিয়াস স্মল আর। এই অবস্থায় যে স্ফেরিক্যাল হলে তার তো একটা সেন্টার থাকবে, সেই সেন্টার দুটো আমি ধরেছি, একটা ও আর একটা ও ড্যাশ। ঠিক আছে, এদের যে লাইন জয়েনিং করা হয়েছে, লাইন জয়েনিংটা হচ্ছে ভার্টিক্যাল, এবং এই পজিশনটাই বলেছি ইকুইলিব্রিয়াম পজিশন রয়েছে। কি বুঝেছিস, টোটাল ব্যাপারটা বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, তাহলে এই অবস্থায় ব্যাপারটা, যদি এটা যদি ডিরেক্টলি স্ফেয়ার হতো বা স্ফেরিক্যাল, নিচেটা হেমিস্ফিয়ার ওপরটা হেমিস্ফিয়ার, তাও এরকম করা যেত, হেমিস্ফিয়ার মানে স্ফেয়ারের অংশ। ইন জেনারেল ওটা নয়, বডি যা খুশি সে বেরোতে পারে, বাট পয়েন্ট অফ কন্ট্যাক্টে দে আর স্ফেরিক্যাল। তাহলে আমি পয়েন্ট অফ কন্ট্যাক্ট, আমি এই দিস পয়েন্ট, দিস ইজ দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট, দিস ইজ C1 বললাম। আমি এখানে ওখানে অত বেশি মেনশন করবো না, এখানে আমি লিখছি OC1 ইকুয়াল টু ক্যাপিটাল আর, আর হচ্ছে O'(C1) দিস ইজ স্মল আর। আপার বডির যে স্ফেরিক্যাল পার্ট হচ্ছে তার উপরের অংশের রেডিয়াস হচ্ছে স্মল আর, নিচের অংশের রেডিয়াস আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল আর। ঠিক আছে, এন্ড C1 ইজ দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট। এবার বলেছে দেখ স্মল h সম্বন্ধে একটা জিনিস বলা আছে, স্মল h ইজ দ্য হাইট অফ দ্য CG অফ দ্য আপার বডি ইন দ্য পজিশন অফ ইকুইলিব্রিয়াম। কোথায় থেকে? স্মল h হচ্ছে পয়েন্ট অফ কন্ট্যাক্ট থেকে, মানে এই যে সি, এটা যদি আমি জি, এটা যদি এই পয়েন্টে আমি জি ধরি, দিস ইজ জি, জি ইজ দ্য সিজি, মানে C1G, দিস ইজ অ্যাকচুয়ালি হচ্ছে স্মল h, C1G ইকুয়াল টু স্মল h। বোঝা গেল, মানে সিজির হাইট ফ্রম দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট
CG of the upper body, তার height from the point of contact is small h. বোঝা গেছে? এইটাই অবস্থা। তাহলে এটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশন। এটা যদি তার ইকুইলিব্রিয়াম পজিশন হয় তাহলে এই পজিশনটা স্টেবল কিনা আমাকে, আচ্ছা আর একটা জিনিস বলা আছে, দ্য বডিজ গুলো রাফ এনাফ, মানে ফ্রিকশনটা মানে রাফ কতটা, কি বলেছে, দে আর বিং এনাফ ফ্রিকশন টু প্রিভেন্ট স্লাইডিং। প্রিভেন্ট স্লাইডিং মানে একটা বডির উপর আর একটা বডি আছে তো পিছলে যেতে পারে, পিছলে যাবে না, ঠিক আছে, স্লাইড করবে না, স্লাইড করা মানে পিছলে যাওয়া, ঠিক আছে তো, তার মানে কি পিছলে যাবে না মানে কি, তাহলে একটা বডির ওপর যদি সামান্য ঠেলা দিস ও মানে পিছলে পড়বে না, পিছলে না পড়া মানে তাহলে পড়তে গেলে রোল করে পড়তাম। দুই রকম ভাবে একটা বডির ওপর যদি একটা বডির যদি মোশন হয় তাহলে দুই রকম ভাবে পড়তে পারে, একটা পিছলে পড়ে যেতে পারে আর একটা রোল করতে পারে, ঠিক আছে, পিছলে যাওয়া আলাদা জিনিস, রোল করলে আলাদা জিনিস। ফর এক্সাম্পল ধর তুই সাইকেল চালাচ্ছিস, সাইকেলের চাকার একটা রেডিয়াস আছে, ঠিক আছে, এগুলো প্র্যাকটিক্যালি চোখের সামনে দেখাতে পারলে ভালো হয়, কারণ আমি এগুলো আগে দেখাতে পারতাম যে পিছলে গেলে কি হয় বা হচ্ছে রোল করলে কেমন হয়, সেগুলো আমি দেখাতে পারতাম চোখের সামনে হলে, হ্যাঁ, অফলাইন ক্লাস নিলে। তাহলে ব্যাপারটা হচ্ছে এটা দেখানো একটু অসম্ভব হয়ে যাচ্ছে, মানে রোল করা মানে তুই ধর হচ্ছে মানে সাইকেল যদি চালাস, সাইকেল কি হয়, সাইকেল যখন হয় সাধারণত নর্মালি সাইকেলের চাকাটা রোল করে, সাইকেলের চাকা পিছলায় না। রোল করা মানে কি, তোর হচ্ছে ওই ধর যদি সাইকেলটা এই পজিশনে ছিল, এই কোন একটা চাকার পজিশন আমি বলছি, এই পজিশনে ছিল এইখানে, এইবার এ যদি রোল পিওরলি রোল কোনো না পিছলে যায়, ও যদি এই পজিশনে আসে কোনো একটা সময়, এই পজিশনে আসে, তাহলে এই পয়েন্ট অফ কন্টাক্ট আর এই পয়েন্ট অফ কন্টাক্টের যে দূরত্ব যতটা গেল এইখান থেকে এইটুকু কোন একটা সময়ের মধ্যে, সেটা কি হবে, এই পয়েন্ট অফ কন্টাক্টটা এই দিকে ততটা উঠে যাবে, মানে কি এই পরিধি বরাবর, মানে এই আর্কের ডিস্টেন্স আর হচ্ছে এই ডিস্টেন্সের সমান হবে, মানে কি এই পয়েন্ট অফ কন্টাক্ট এইদিকে পিছনে চলে যাবে, এইদিকে চলে যাবে, তবেই তো এইটা মানে এই যতটা আর্ক ডিস্টেন্স আর যতটা এই হরাইজন্টাল ডিস্টেন্স সমান হবে যদি রোলিং হয়। রোলিং পিওর রোলিং বলে। রোলিং মিন্স হচ্ছে স্লাইড না করে, কিন্তু এমন একটা জায়গায় তুই সাইকেল চালাচ্ছিস সেটা পিচ্ছিল রাস্তা, মানে খুবই মানে স্মুথ, তার মানে কি হবে, যতটা রোল করছে চাকাটা যতটা রোল করছে ঠিক ততটা মুভ হচ্ছে না, বা কম বেশি কিছু যদি হয়, মানে পরিধি বরাবর ডিসপ্লেসমেন্ট যতটা হলো, মানে আর্ক বরাবর ডিসপ্লেসমেন্ট যতটা হলো, সামনের দিকে ডিসপ্লেসমেন্ট কম বা বেশি যদি হয় তাহলে সেটাকে স্লাইড করা বলে। ধর একটা এরকম নততল আছে, এটা যদি খুব মসৃণ হয়, একটা এখানে স্ফিয়ার রেখে দিয়েছিস, স্ফিয়ার একটা, স্ফিয়ারটাও খুব স্মুথ, এই তলটাও যে স্ল্যান্ট যে তলটা সেটাও স্মুথ, তাহলে কি হতে পারে, তাহলে হতে পারে কি এ হচ্ছে পিছলে পড়তে পারে, মানে কি কোন রোল করলো না, একদম হড়কে গেল, যেটাকে বলে পিছলে যেতে পারে। আবার হতে পারে দুটো যেতে পারে, কিছুটা রোল করলো, কিছুটা সামান্য রোল করেছে আবার পিছলেও গেছে, সেরকম জিনিস হতে পারে। আবার যদি এটা যদি খুব রাফ হয়, মানে খুব রাফ দরকার নেই, মানে রাফ এনাফ বলা হয়, রাফ এনাফ টু প্রিভেন্ট স্লাইডিং, তাহলে কি হবে, দেখা যায় যে এটা যতটা গড়ালো অ্যাকচুয়ালি ততটাই এটা রোল করলো। এরকম তোরা দেখতেই পারিস, বাড়িতে ট্রাই করে দেখতে পারিস, ঠিক আছে তো, এরকম ঘটনা ঘটবে। কি বুঝতে পারছিস কি বললাম? এখানে যেটা বলেছে, দে আর বিং এনাফ ফ্রিকশন টু প্রিভেন্ট স্লাইডিং, দ্যাট মিনস ওকে যদি সামান্য ডিসপ্লেস করিস, আমার পজিশনটা, আমার এই পজিশনটা, এই যে ইকুইলিব্রিয়াম পজিশনটা রয়েছে, দিস ইজ স্টেবল না আনস্টেবল দেখতে হবে, তার মানে কে আমরা ডিসপ্লেসড করব, এই ডিসপ্লেসড করলে এ যেটা মুভ করবে, এটা তো মুভ করবে, এটা ডিসপ্লেস করলে যে পজিশনে ছিল সেই পজিশন থেকে এটা সরে যাবে, সেই সরে যাওয়াটা পিওর রোলিং হবে, কোনো স্লাইড করবে না, মানে পিছলে যাবে না, বুঝেছিস? মানে এই পজিশন থেকে সে দেখ এইটা পজিশনে আছে, এবার সেই পজিশন থেকে সে যদি এখন এই পজিশনে আসে, এই পজিশন মিন্স এখন পয়েন্ট অফ কন্টাক্ট, এটা পয়েন্ট অফ কন্টাক্ট হচ্ছে এটা যদি হয়, বোঝা গেল? এই যে এতটা যে সরে আসলো এখান থেকে এটা, তাহলে এই বরাবর যে এতটা মুভ করলো, তাহলে এই বরাবর সে অতটাই মুভ করে যাবে, এটা হচ্ছে O2, এটা হচ্ছে জি, এটা জি না দিয়ে এটা G1 আর G2, এখানে G1 নাম দেওয়া আছে, এটা G2 নাম দেওয়া আছে, এটা তাহলে এটা G1,
ব্যাপারটা এরকম G1 G2 আর এইটা তখন এই পয়েন্ট হয়ে যাচ্ছে সি ড্যাশ আর এইটা হচ্ছে C2 এটা দেখাচ্ছে এই বুঝেছিস ব্যাপারটা কি হবে মানে এই যে এখানে যদি পিওর মুভ করে এই C1 and C2 এর যে আর্ক লেন্থ দিস অ্যাকচুয়ালি হচ্ছে C ড্যাশ C2 এই আর্কের সঙ্গে সমান বুঝেছিস কিনা বল মানে কি এইটা ছিল পয়েন্ট অফ কন্ট্যাক্ট এখন যদি এটা পিওরলি সামান্য ধাক্কা দিয়েছি পিওরলি রোল করে এই পয়েন্ট অফ কন্ট্যাক্টটা উঠে যাবে এটা অনেকটা বড় ছবি আঁকা হয়েছে অনেকটা দূরে চলে গেছে এত দূরে যাবে না আমি সামান্য ধাক্কা দেবো এইটুকু আসবে সামান্য সরবে কিন্তু এই সামান্য সরলে আমি অঙ্কের ছবি আঁকতে পারবো না ওই জন্য অত দূরে তোর মনে হয় কতটা ধাক্কা দিলাম যে অত দূর চলে গেল আবার এখানে ব্যাক করবে ব্যাপারটা অত দূর নয় এটা খুব কাছে কিন্তু আমাকে ছবিটা আঁকতে হবে বলে আমি এরকম দূরে দেখি C2 ভেরি নিয়ার টু সি ভেরি নিয়ার টু যত কাছে নেওয়া যাবে সামান্য ধাক্কা দিয়েছি তাহলে কি হবে সামান্য একটু উঠে বুঝে দেখ এই C2 মানে এই ছবিটা বুঝেছিস ব্যাপারটা বুঝতে পারছিস কিনা বল আগে বুঝতে পারলে আমি এত বেশি বলবো না জিনিসটা আরেকবার বলেন আর একবার বল আর শুনিস নি তুই তার মানে শুনেছিস টোটালটা শুনেছি তাহলে হচ্ছে কি হচ্ছে ব্যাপারটা আমার দুটো জিনিস হয় একটা হচ্ছে একটা বডির উপর আর একটা বডি যদি মুভ করে দুই রকম ভাবে মুভ করতে পারে তিন রকম ভাবে আমি বলতে পারি একটা হচ্ছে পিওর রোলিং দুই নম্বর হচ্ছে পিওর স্লাইডিং তিন নম্বর হচ্ছে রোলিং স্লাইডিং কম্বাইন্ড যদি বডিটা এন্ড বডি যে যার উপর মুভ করছে তাদের মধ্যেকার ফ্রিকশন যদি এনাফ থাকে তাহলে কি হবে তাহলে হচ্ছে তারা পিওর রোলিং হবে যদি হচ্ছে ফ্রিকশন এমন থাকে ফ্রিকশনটা হচ্ছে মানে খুবই কম মানে খুবই চকচকে দুটো জিনিস খুবই পিচ্ছিল বা মসৃণ দুটো জিনিস তাহলে তার উপর যদি হচ্ছে আমি যদি মুভ করানোর চেষ্টা করি তাহলে পিছলে যেতে পারে নর্মালি পিওর রোলিং হবে না বোঝা গেল ব্যাপারটা এরকম তখন হচ্ছে সামান্য হলেও স্লাইড করে যেতে পারে স্লাইড রোলিং সাধারণত কম্বাইন্ড হয় যখন পিচ্ছিল বেশি হয় পিওর স্লাইডিং হতেই পারে পিওর স্লাইডিং কখন হবে পিওর স্লাইডিং আমি যদি স্ফেরিক্যাল এই নততলের উপর স্ফিয়ার না দিয়ে যদি এটা কাঠের একটা ব্লক বসিয়ে দিই এটা তার রোল করবে না এটা স্লাইড করেই নাম এটা পিওর স্লাইডিং হয়ে যাবে বুঝে দেখ এটা তল আছে তলের উপর তুই এখানে কাঠের বোর্ড বসিয়ে দিয়েছিস এটা ওয়েট আছে একটা ভারী ওয়েট আছে ঠিক আছে ভার্টিক্যাল ডাউন তাহলে এইটাতে এইদিকে ফোর্স অ্যাক্ট করার জন্য এটা যদি নির্দিষ্ট অ্যাঙ্গেলে থাকে তাহলে কি হবে এটা অলওয়েজ স্লাইড করেই নামবে এটি সেই কাঠের ব্লকটা রোল করতে নামবে কিন্তু এটা স্ফেয়ার থাকলে মেবি পিওরলি রোল করতে পারে যতটা রোটেশন করলো যতটা এখানে নামলো ঠিক স্ফেয়ার বরাবর ততটা আর্ক মুভ করলো এটা হতে পারে হ্যাঁ অথবা কম্বাইন্ড হতে পারে যতটা নামলো ততটা এ রোটেট করলো না কম করলো সেটা হতে পারে সেগুলো অন্য কথা এটা কখন হবে পিওর রোলিং হবে যদি ফ্রিকশনটা এনাফ থাকে ফ্রিকশন যদি যত পিচ্ছিল বেশি হবে তত স্লাইড করার চান্স বেশি হবে তাহলে আমি সেটাই করেছি একটা বডির ওপর আর একটা বডি রয়েছে সেটা কিভাবে রয়েছে অলরেডি এক্সপ্লেন করেছি এটা ভার্টিক্যাল পজিশন ইকুইলিব্রিয়াম পজিশন সামান্য ধাক্কা দিয়েছি সামান্য ধাক্কা দিলে নিউ কি হবে নিউ পয়েন্ট অফ কন্টাক্ট ইজ C2 ঠিক আছে তো তাহলে নিউ পয়েন্ট অফ কন্টাক্টে যে গেল সেটা আপার বডিটা পিওরলি রোল করে যাবে যেহেতু ফ্রিকশনটা এনাফ পিওরলি রোল করে যাওয়া মানে কি এই যে এই বরাবর যতটা মুভ করলো এই লোয়ার বডি বরাবর আপার বডিটার পয়েন্ট অফ কন্টাক্ট এটা যেটা ছিল C1টা C ড্যাশে চলে যাবে ততটা উপরে উঠে যাবে বোঝা গেল C1টা C ড্যাশে চলে যাবে ততটা উপরে উঠে যাবে তার মানে অ্যাকচুয়ালি ওই C1 C2 ইকুয়াল টু C ড্যাশ C2 এটা হবে এই আর্কের দৈর্ঘ্য দুটো সমান হবে এটা হবে বোঝা গেল এই জিনিসটা আমি পেলাম এইবার দেখ হচ্ছে বডির হচ্ছে সিজির পজিশন নির্দিষ্ট একটা বডির তার সেন্টার অফ গ্র্যাভিটি কি থাকে অলওয়েজ নির্দিষ্ট থাকে বলছিলাম হ্যাঁ বডির সেন্টার অফ গ্র্যাভিটি নির্দিষ্ট থাকে তাহলে এই বডির যে সিজি এই পজিশনে ছিল আচ্ছা যখন ইকুইলিব্রিয়ামে থাকে সিজি অলওয়েজ ভার্টিক্যাল লাইন বরাবর থাকবে সিজি পয়েন্ট অফ কন্টাক্টে থ্রু ভার্টিক্যাল থাকবে যে পয়েন্টে টাচ করে রয়েছে তুই ধর দাঁড়িয়ে রয়েছিস তোর সিজি যদি হচ্ছে তোর পায়ের মিডিল পায়ে তুই যে পজিশনে দাঁড়িয়ে রয়েছিস
তোর পয়েন্ট অফ কন্ট্যাক্ট বরাবর যদি না থাকে তাহলে কিন্তু তুই উল্টে পড়ে যাবি। যে কোনো জিনিস সেটা যদি সোজাভাবে দাঁড়িয়ে থাকে আন্ডার গ্র্যাভিটি, তার হচ্ছে সিজিটা অলওয়েজ পয়েন্ট অফ কন্ট্যাক্টের থ্রু দিয়ে যেতে হবে। একটু বাঁকা হলে সে কিন্তু পড়ে যাবে। এই পেনটা একটা যদি ভারী হরাইজন এইরকম ভাবে কি টেবিলের ওপর যদি এরকম একটা টেবিল আছে, এই টেবিলের ওপর একটা পেনকে কি এরকম ভাবে দাঁড়িয়ে রাখা সম্ভব? কখনোই সম্ভব না, কারণ এর সিজিটা এখান দিয়ে চলে যাবে। এই পেনটা কিন্তু এইভাবে দাঁড়িয়ে রাখা সম্ভব, কারণ কি এই সিজিটা এখান দিয়ে যাবে পয়েন্ট অফ কন্ট্যাক্টের থ্রু দিয়ে। কিন্তু এই সিজি যদি এখানে থাকে, এই পেনটাকে এইভাবে দাঁড় করিয়ে রাখা কখনো সম্ভব না, পড়ে যাবে। তাহলে সিজি অলওয়েজ যখন ইকুইলিব্রিয়াম পজিশনে থাকে পয়েন্ট অফ কন্ট্যাক্টে থাকবে। তাহলে এই জি অ্যান্ড ভার্টিক্যাল লাইন সেম লাইন বরাবর থাকবে। এই জিটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্যাক্টের থ্রু দিয়ে যাবে। এইবার যখন স্লাইডলি ডিসপ্লেস করা আছে, বডির সিজি বডির সাপেক্ষে ফিক্সড। বডির সিজি কি হয়? বডির সাপেক্ষে ফিক্সড। তাহলে এটা যখন রোল করে এইদিকে চলে আসলো, বুঝে দেখ একটা বডির ওপর তুই হালকা ঠেলে দিয়েছিস, তাহলে রোল করে সিজিটা উপরে উঠে যাবে। সিজি যে পজিশনটা উঠে গেল, সে সিজিটা তোর বডির সাপেক্ষে চেঞ্জ হবে না। সিজিটা এই ভার্টিক্যাল লাইন বরাবর ছিল, তখন তার এইখানে থাকবে না। যে ভার্টিক্যাল লাইন বরাবর ছিল সেই ভার্টিক্যাল লাইনটা যে পজিশনে আসলো বা পয়েন্ট অফ কন্ট্যাক্ট, অ্যাকচুয়ালি C1 এন্ড C' বডির সাপেক্ষে C' এন্ড C1 সেম। বডিতে যদি একটা মার্ক করে দিতাম C1 পয়েন্টে, সেটা এখন C' পয়েন্ট আসতো। তাহলে এইখানে হচ্ছে জিটা থাকবে। জিটা কি থাকবে? এই অলওয়েজ O' এন্ড C1 যে লাইন জয়েন আছে তার উপর যেহেতু এঁকেছি সেখানেই থাকবে। তাহলে এখন যেহেতু এই পয়েন্ট অফ কন্ট্যাক্টটা চেঞ্জ হয়ে গেছে এন্ড C1 পয়েন্টটা C' চলে এসছে, দেয়ারফর সিজি কিন্তু O2 C2 এন্ড ও অরিজিন ইয়েটা সেন্টারটাও চেঞ্জ হয়ে যাবে, এই লাইনের যেখানে ছিল সেখানেই থাকবে। তাহলে এখন এই বরাবর টোটাল ওয়েটটা অ্যাক্ট করবে। টোটাল ওয়েটটা কোথা দিয়ে অ্যাক্ট করবে? টোটাল ওয়েটটা অ্যাক্ট করবে হচ্ছে তোর হচ্ছে G2 দিয়ে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। এই G2 হাইটটা আমার বার করতে হবে। G2 হাইটটা বার করার জন্য আমি ও থেকে না একটা ভার্টিক্যাল লাইন টানলাম, O2 থেকে একটা ভার্টিক্যাল লাইন টানলাম, এটা এল নাম দিলাম, O2L। জি থেকে একটা হরাইজন্টাল লাইন টানলাম, জি থেকে একটা কি টানলাম, দিস ইজ হরাইজন্টাল লাইন, দিস ইজ এন নাম দিলাম। এই যে এল আর এন, দিস ইজ দ্য হাইট অফ দ্য সিজি অ্যাট দ্য নিউ পজিশন এল এন। আগে যেটা ছিল হচ্ছে OG1 is the height of the CG from the position of at the position of equilibrium, and এখন কি হবে? LN is the height of the CG from that displaced position. এটা বুঝেছিস কিনা বল? বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এখন আমার এই এনএলটা বার করতে হবে। এনএলটা বার করা ছাড়া আমার কিছু নেই। তার মধ্যে আমার এইটা আমি জানি, যেহেতু পিওরলি ফ্রিকশনটা এনাফ আছে, এটা পিওর রোলিং হয়েছে, এইটা আমি জানি। এবার আমি ধরে নিচ্ছি দিস অ্যাঙ্গেল ইজ থিটা। এই যে রোল করে গেল, এই রেডিয়াস গুলো ধরা আছে, এগুলো আর এখানে লিখছি না। দিস ইজ আর, এখানে আরো তো মেনশন করছি না, এগুলো বুঝে নিবি। এটা আর, ঠিক আছে তো? এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা হলো দিস অ্যাঙ্গেল। আর আমি এই অ্যাঙ্গেলটা এইখানে আর একটা অ্যাঙ্গেল করেছি, দিস অ্যাঙ্গেলটা ফাই ধরে নিই। এটা থিটা আর ওটা হচ্ছে ফাই, ঠিক আছে তো? একটা অ্যাঙ্গেল ধরলাম থিটা আর একটা অ্যাঙ্গেল ধরলাম হচ্ছে ফাই। এই থিটা এন্ড ফাইয়ের উপর ডিপেন্ড করে আমার আসবে কি বলতো, এই এনএলটা আসবে। আচ্ছা, এইবার দেখ এইখানে একটা কন্ডিশন পেয়েছিলাম যে C1 C2 যে আর্ক, দিস অ্যাকচুয়ালি C1 ড্যাশ C2। আচ্ছা, C1 C2 মানে হচ্ছে ক্যাপিটাল আর ইন্টু থিটা, এন্ড C ড্যাশ C2 this is actually small r into 5। বুঝেছিস কিনা বল? এটা হবে? হ্যাঁ। কারণ হচ্ছে আর এন্ড যে থিটা অ্যাঙ্গেল হয়, আর সার্কুলার, এটা তো স্ফিয়ার মানে সার্কেলের একটা ভাবে ভাবতে পারি। স্ফিয়ারের পার্ট মানে ওই শর্ট সেকশনটা সার্কেল। তাহলে সার্কেলের যদি হয় রেডিয়াস আর হয়, অ্যাঙ্গেল যদি থিটা করে, তাহলে আর্কটা কত? আর থিটা, এস ইকুয়াল টু আর থিটা হয়। তাহলে ক্যাপিটাল আর ইনটু থিটা হবে C1 C2। আর ওখানে যেহেতু ফাই অ্যাঙ্গেল করেছে,
ক্যাপিটাল আর ইন্টু ফাই হবে। আর এইটা থিটা হলে এইটা কেন থিটা নিশ্চয়ই বুঝেছি, সেই দুটো ভার্টিক্যাল লাইন, এটা ভার্টিক্যাল লাইন, এটা পারপেন্ডিকুলার টেনেছি বা এটা ভার্টিক্যাল লাইন, আর এটা হচ্ছে এই দুটো প্যারালাল, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেল থিটা আর এই অ্যাঙ্গেল ফাই ধরলাম, এন্ড থিটা এন্ড ফাই এর মধ্যে রিলেশন আমি এখান থেকে পাবো। এবার আমার দরকার এনএল দরকার, ঠিক আছে? এনএলটা আমি দেখতে পাচ্ছি এই দূরত্ব, তার মধ্যে দেখ আমি দেখ পাচ্ছি, দেখ আমার হচ্ছে এই যে এইখানে সি ড্যাশ জি টু, এটাও মানে কিন্তু এইচ, সি ড্যাশ জি টু, কারণ হচ্ছে এই সি ওয়ান জি ওয়ান মানে এইচ, আর এখানে সি ড্যাশ জি টু এটাও কিন্তু এইচ। আবার এখানে সি ওয়ান ও ড্যাশ এটা হচ্ছে স্মল আর, এখানে সি ড্যাশ ও টু স্মল আর, এটাই মানে হচ্ছে সি ড্যাশ ও টু, এটাই মানে হচ্ছে সি ড্যাশ জি টু, এগুলো আমার আছে। তাই যদি হয় আমার এই হাইটটা আমার লাগবে, এখন কত এনএলটা লাগবে। এনএলটা বার করতে গিয়ে আমি বলছি প্রথমে ও টু এল বার করছি। ও টু এল আমি বলছি হচ্ছে আর প্লাস আর ইন্টু কস অফ থিটা। বুঝেছিস কিনা বল? এই যে এই ত্রিভুজটাই আর এই যে ও টু এল ও, এই ও টু এই সেন্টারটা, এল মানে এইটা এইটা, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, লক্ষ্য এই সব থেকে বড় ত্রিভুজটা। ও টু হচ্ছে এই সেন্টারটা, এল হচ্ছে এইটা পারপেন্ডিকুলারের পয়েন্ট, ও হচ্ছে এটা, দিস ইজ এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, দেখতে পাচ্ছিস এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে ও টু আর ওর মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ও ড্যাশ আর ওর মধ্যে দূরত্ব একই, এই দূরত্ব দুটো হচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর, সেন্টার দ্বয়ের মধ্যে দূরত্ব, এবং এই অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে দিস ইজ ক্যাপিটাল আর প্লাস স্মল আর, দিস ইজ থিটা, তাহলে ও টু থেকে এল এর যে দূরত্ব ক্যাপিটাল আর প্লাস স্মল আর কিন্তু কস থিটা। সেখান থেকে ও টু এন যদি বাদ দিয়ে দিস ও টু এন পেয়ে যাবি, আবার ও টু এনও পেয়ে যাবি। ও টু এনটা পাবি আমি বলছি এটা পাবি হচ্ছে স্মল আর মাইনাস এইচ ইন্টু কস অফ হচ্ছে থিটা প্লাস ফাই। দেখ এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা ফাই, তাহলে অ্যাকচুয়ালি এই টোটাল অ্যাঙ্গেলটা কত, এই টোটাল ও অ্যাঙ্গেলে যে দুটো মিলে অ্যাঙ্গেল করেছে। এখন দেখ আমি এই ছবিটা একটু যদি তুলে নিই, এইরকম একটা আছে, এইরকম একটা লাইন আছে, আর এইরকম একটা আছে, এটা এটা হরাইজন্টাল, দিস ইজ হরাইজন্টাল, ঠিক আছে? এইটা হচ্ছে এন পয়েন্ট, এটা হচ্ছে জি টু পয়েন্ট, এটা হচ্ছে ও টু পয়েন্ট, ঠিক আছে? তো এই এখান দিয়ে একটা লাইন ছিল সেটা আমি আঁকিনি, এই টোটাল অ্যাঙ্গেলটা এখানে কিন্তু ফাই প্লাস থিটা বা থিটা প্লাস ফাই, এই যে এখানে টোটাল অ্যাঙ্গেলটা ওতে যে অ্যাঙ্গেলটা করছে, তার মধ্যে এই জি টু ও টুর মধ্যে দূরত্ব কত হবে দেখ, জি টু ও টু হচ্ছে এই জিনিসটা স্মল আর মাইনাস এইচ, কারণ হচ্ছে এই টোটাল সি টু ও টু, এই এখানে সি ড্যাশ ছিল, সি ড্যাশ ছিল, সি ড্যাশ ও টু, সি ড্যাশ ও টু ইকাল টু স্মল আর, আবার হচ্ছে সি ড্যাশ জি টু, দিস ইজ এইচ, তাহলে এই দূরত্বটা হয়ে যাবে স্মল আর মাইনাস এইচ, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা মাইনাস ফাই, তাহলে এই হাইটটা কত, এটা হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে? তো ও টু এন এটা হয়ে যাবে, ও টু এন হচ্ছে এইটা, বুঝতে পেরেছি সেই দুটো হাইট? বুঝেছিস কি না? হ্যাঁ স্যার। বুঝে গেছে? তাই যদি পেয়ে যাস তাহলে এল এনটা পেয়ে যাবি, এল এনটা জাস্ট বিয়োগ করে দে, তাহলে ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু কস থিটা প্লাস মাইনাস অফ স্মল আর মাইনাস এইচ কস অফ থিটা বা ফাই মাইনাস, একই ব্যাপার, থিটা মাইনাস ফাই বা ফাই, থিটা প্লাস ফাই বা ফাই প্লাস থিটা একই ব্যাপার, তাহলে এইটা তুই পেয়ে যাবি। আবার থিটা আর ই এর মধ্যে রিলেশন আমার আছে, ইন টার্মস অফ আমি সব থিটা করতে চাই, তাহলে ফাই এর মান এটা বসাতে পারবো, ফাই ইকাল টু বসাতে ফাইটা বসিয়ে দে, তাহলে এল এন এটাই হচ্ছে জেড আমার হাইট অফ দ্য সিটি, জেড ইকাল টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু কস অফ থিটা মাইনাস অফ স্মল আর মাইনাস এইচ, এইটা দেখ কস অফ এইটা হবে, দেখ থিটা প্লাস ফাইটা কত হবে তখন, থিটা প্লাস ফাই তখন বার করে নে,
ফাই এর মান এটা থিটা প্লাস আর বাই আর ইন্টু থিটা, ক্যালকুলেট করে দে, ক্যাপিটাল স্মল আর প্লাস ক্যাপিটাল আর বাই স্মল আর পুরোটা ইন্টু থিটা, তাহলে কস অফ এটা হয়ে যাবে স্মল আর প্লাস ক্যাপিটাল আর বাই স্মল আর ইন্টু থিটা, এটা পেয়ে যাবে। তাহলে জেড ইন টার্মস অফ থিটা দেখ এটা পেয়ে যাবে। পেয়েছিস? এটা বোঝা গেছে যে হচ্ছে হাইট, সিজির হাইট যেখান থেকেই মাপি না কেন, এটা এলএন বললাম, এখানে এলএনটা পেলাম হচ্ছে দিস ইজ জেড, দিস ইজ হাইট অফ দ্য সি। পাওয়া গেছে? হ্যাঁ, বুঝেছিস রে? হ্যাঁ স্যার। এটা বুঝলেই অঙ্ক শেষ। এবার আমি বলি প্রতিটা অঙ্কে এই কাজটাই তোকে করতে হবে। এই কাজটা বলতে কি, সেই বডিটা কেমন রয়েছে, কার ওপর রয়েছে, কি পজিশনে রয়েছে, তার সিজির দূরত্ব কি, তার উপর ডিপেন্ড করে এই জেড বেরোবে। আমি যদি এই সিজির হাইটটা, দেখ হাইট যদি বার করতে পারি তাহলে ডেপথ হলে ডেপথ বার করতে হবে, আমার যেটা চাইবে। হাইট হলে হাইট, ডেপথ হলে ডেপথ। যদি হাইট বার করতে চাই হাইট বেরোবে, যদি কখনো এমন বডি রয়েছে যে আমি ডেপথ মাপতে হচ্ছে, বডি ঝোলানো ছিল কোন একটা জায়গা থেকে, সেই পজিশনে কিছু একটা করতে হচ্ছে, টেবিলের উপর বসানোর জায়গায়, দেন ইকুইলিব্রিয়াম পজিশনে ছিল, অঙ্ক আছে সেই ধরনের অঙ্ক আমি দেখবো, তাহলে ইন দ্যাট কেস আমার ডেপথ মাপতে হবে। তাহলে ডেপথ আর হাইট যাই হোক না কেন, ক্যালকুলেশনের প্রসিডিওর কোনো না কোনো রকম ভাবে আমার ইন টার্মস অফ থিটাতে একটা জিনিস বেরোবে। এই যে বেরিয়ে গেল, এবার কাজ হচ্ছে যেহেতু আমি এটা হাইট মেপেছি, হাইট মেপেছি, তাহলে হাইটটা যত মিনিমাম হবে তত স্টেবল হবে। মানে সিজি যত নিচে থাকে একটা বডির, সেই বডিটা হচ্ছে স্টেবল হয়, আর সিজি যত মাথার দিকে থাকবে, উপরের দিকে থাকবে টোটাল বডিটা আনস্টেবল হবে। এটা খুব ন্যাচারাল ব্যাপার, এটা প্রাকৃতিক ঘটনা। একটা বাড়ির নিচটা সরু করেছিস, ওপরটা মোটা করেছিস, বেঁচে থাকবে? মানে বাড়িতে উল্টে পড়ে যাবে। আর তোরা পড়াশোনায় দেখুন যে গোড়াটা শক্ত কর, ছোটবেলা থেকে বাবা মা বলেছে ঠিকঠাক করে পড়াশোনা কর। হ্যাঁ, ছোটবেলা থেকে কিছু পড়াশোনা না করে এখন যদি বলিস ম্যাথমেটিক্স অনার্স সে সব অঙ্ক করে ফেলবো, হবে? হবে না। তাহলে ব্যাপারটা গোড়া শক্ত করতে হবে। সেই গোড়া শক্ত করা মানে সিজি নিচে থাকতে হবে। যার যত সিজি নিচে সে তত বেশি স্টেবল, বুঝলি? যাদের যা সিজি যত বেশি নিচে, যারা লম্বা ছেলে তারা আনস্টেবল, যারা যত বেশি লম্বা আনস্টেবল, তার মানে খুব ন্যাচারাল ব্যাপার। হাইট সেম, লম্বা বেশি, ওয়েট সেম, সরি হাইট বলছি, ওয়েট সেম দুজনের, কিন্তু একজন লম্বা বেশি একজন লম্বা কম, তাহলে স্টেবল বেশি। তার মানে এটা বল হচ্ছে লম্বাই না বেড়ে চওড়াই বাড়া ভালো, মানে বাড়ি বসে বসে খাবি আর ঘুমাবি, লম্বা বাড়ার দরকার নেই, চওড়াই মোটা হয়ে যাওয়া ভালো, তাহলে স্টেবল থাকবি, কেউ নাড়াতে পারবে না তোকে। বিছানাতে ঘুমাচ্ছিস তো ঘুমোচ্ছিস, উঠছিস না। ব্যাপারটা এরকম। তাহলে দেখ ব্যাপারটা বোঝা গেছে। তাহলে এইবার আমার কাজ কি, যে জেডটা মিনিমাম কখন হবে দেখা। আমি যেহেতু হাইট বার করেছি, তাহলে ফর হোয়াট কন্ডিশন জেড ইজ মিনিমাম, ওই কন্ডিশনটাই হচ্ছে ওই যে ওইখানে একটা দেওয়া আছে না, 1/h গ্রেটার দ্যান, ওই কন্ডিশন হয়েছে। স্টেবল হলে ওটা হবে, তাহলে কোন কন্ডিশনে জেডটা মিনিমাম হবে সেটা দেখা। এই জেড মিনিমাম মানে কি, এটা জেড ইন টার্মস অফ থিটা বেরিয়েছে, আমি ডিজেড ডি থিটা বার করতে হবে, d2 জেড d থিটা 2 বার করতে হবে প্রথমে। তাহলে করি আমি, তাহলে জেড এর মান আমার আপাতত এইটা পেয়েছি। জেড কত পেয়েছি? জেড আমি পেলাম হচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু কস অফ থিটা মাইনাস অফ স্মল আর মাইনাস এইচ, তাই তো, ইন্টু কস অফ ক্যাপিটাল আর প্লাস স্মল আর বাই আর ইন্টু, ঠিক আছে? এবার বার করি ডিজেড ডি থিটা বার করি। ডিজেড ডি থিটা কত হবে? মাইনাস ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু সাইন থিটা, এটা মাইনাস, এটা দেখ, এটা ডেরিভেটিভ কর, এটা ডেরিভেটিভ করলে এটা প্লাস চলে আসবে নাকি, প্লাস চলে আসছে, এটা স্মল আর মাইনাস এইচ থাকছে, এইটা বাইরে আসবে, এই যে ক্যাপিটাল আর প্লাস স্মল আর বাই আর ইন্টু সাইন অফ কত রে, ক্যাপিটাল আর প্লাস স্মল আর বাই আর ইন্টু ডবল ডেরিভেটিভ কর d2 জেড d থিটা 2, এটা করলে আবার আজ মাইনাস আর প্লাস আর ইন্টু কস থিটা, এটা প্লাস আর মাইনাস এইচ ইন্টু আর প্লাস আর বাই আর এর হোল স্কয়ার চলে আসবে, কস অফ আর প্লাস আর বাই আর ইন্টু। ফর ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা কি বলে? ইকুইলিব্রিয়াম কন্ডিশনের জন্য ফর ইকুইলিব্রিয়াম ডিজেড ডি থিটা দিস ইজ 0, ইকুইলিব্রিয়ামের জন্য ডিজেড ডি থিটা 0,
দ্যাট মিনস এইটা জিরো। এটা হচ্ছে মাইনাস আর প্লাস আর ইন্টু সাইন অফ থিটা প্লাস স্মল আর মাইনাস এইচ ইন্টু আর প্লাস আর বাই আর ইন্টু সাইন অফ হচ্ছে আর প্লাস আর বাই আর ইন্টু থিটা, দিস ইজ জিরো। তো এটা যদি আমি সলভ করি, এইখান থেকে যদি থিটার মান বার করতে যাই, দেখ এটা স্যাটিসফাই করে অনলি দিস ইমপ্লাই এখানে থিটা ইকুয়াল টু জিরো পাবো, আর কিছু পাবো না। থিটা ইকুয়াল টু জিরো, কারণ দেখ আর কোনো ভ্যালু, থিটার আর কোনো ভ্যালু নেই যে এটা জিরো আসবে। এখানে দেখ ক্লিয়ারলি থিটা জিরো, সাইন থিটা ইকুয়াল সাইন জিরো, এখানেও থিটা জিরো, সাইন জিরো চলে যাবে। এইটা একটা অন্য কিছু, সাইন জিরো, তাহলে সাইন জিরো মানে জিরো, আলটিমেটলি টোটালটা জিরো। সলভিং দিস গেট উইথ থিটা ইকুয়াল জিরো। আচ্ছা থিটা কখন জিরো হবে রে, ছবিটায় টাকা থিটা জিরো, কোনটা জিরো? থিটা জিরো। থিটা জিরো মানে কি, যে পজিশনটা ছিল ওটাই ইকুইলিব্রিয়াম পজিশন, ঠিক আছে? তাহলে থিটা জিরো মানে কি, ওই ইনিশিয়াল পজিশনটা আমি সামান্য ডিসপ্লেস করছি, ইনিশিয়াল পজিশনটা, থিটা ইকুয়াল টু জিরো ইজ দ্য পজিশন অফ ইকুইলিব্রিয়াম। আর অ্যাট দ্য পজিশন অফ ইকুইলিব্রিয়াম আমার হচ্ছে দেয়ারফর d2z d2 অ্যাট থিটা ইকুয়াল টু জিরো তে বার করতে হবে। তাহলে দিস ইজ থিটা ইকুয়াল টু জিরোতে ডবল ডেরিভেটিভের মানটা কত দেখ, লক্ষ্য করে দেখ, থিটা জিরো কস জিরো মানে 1, তাহলে মাইনাস অফ ক্যাপিটাল আর প্লাস স্মল আর প্লাস স্মল আর মাইনাস এইচ ইন্টু আর প্লাস আর বাই আর এর হোল স্কয়ার। দেখ এটা দেখ কস জিরো মানে হচ্ছে 1, এখানেও কস অফ জিরো মানে 1, তাহলে এইটা। তাহলে দেখ ফর দ্য পজিশন অফ ইকুইলিব্রিয়াম কি হতে হবে, ডবল ডেরিভেটিভটা মানে সিজির হাইটটা মেপেছি তো, এখানে সিজির হাইট মিনিমাম হতে হবে, তাই তো? when the সিজির হাইট ইজ মিনিমাম if double derivative is positive, সিজির হাইট মিনিমাম কখন হয়, ডবল ডেরিভেটিভ at থিটা ইকুয়াল টু 0 টা পজিটিভ, তাহলে এইটা পজিটিভ হবে। তাহলে এইটা পজিটিভ কখন হবে তাহলে সেটা বার করতে হবে। এটাকে এবার গুণটুন করে দে, দেখ কি আসে, দিস ইমপ্লাই আর স্কয়ার ইনটু ক্যাপিটাল আর প্লাস স্মল আর মাইনাস অফ প্লাস স্মল আর মাইনাস এইট ইনটু ক্যাপিটাল আর প্লাস স্মল আর হোল স্কয়ার, দিস গ্রেটার দ্যান 0 হবে। দেখ এটা থেকে পাওয়া যাবে, যেটা আর হচ্ছে রেডিয়াস, তাহলে এখান থেকে ক্যাপিটাল মাইনাস আর স্কয়ার প্লাস আর মাইনাস এইট ইনটু আর প্লাস আর গ্রেটার দ্যান 0 হবে। আমি কি করলাম, কি ক্যাপিটাল আর প্লাস স্মল আর দিয়ে ভাগ করে দিলাম, ক্যাপিটাল আর প্লাস স্মল আর দিয়ে ভাগ করে, কারণ এটা পজিটিভ বলে, পজিটিভ দুটো রেডিয়াসের যোগফল। এই গুণটা কর, দিস ইমপ্লাই মাইনাস আর স্কয়ার প্লাস এটা দেখ হচ্ছে স্মল আর ক্যাপিটাল আর মাইনাস এইচ ক্যাপিটাল আর প্লাস আর স্কয়ার মাইনাস স্মল এইচ স্মল আর ইজ গ্রেটার দ্যান 0। এটা কেটে গেল, কেটে গেলে এখানে যেটা পড়ে থাকবে আর আর ইকুয়াল টু সরি গ্রেটার দ্যান এটা পাবি হচ্ছে এইচ আর প্লাস এইচ আর, মানে ক্যাপিটাল আর স্মল আর বা স্মল আর ক্যাপিটাল আর গ্রেটার দ্যান স্মল এইচ ক্যাপিটাল স্মল আর বা এইচ স্মল আর এইচ ক্যাপিটাল আর। তুই এটা দিয়ে ভাগ করে দে, এই রিলেশনটাকে হচ্ছে ক্যাপিটাল আর স্মল এইচ দিয়ে ভাগ করে দে। যদি ভাগ করে দিস তো দেখ 1 বাই এইচ গ্রেটার দ্যান 1 বাই ক্যাপিটাল আর প্লাস 1 বাই স্মল আর। পাওয়া গেছে কন্ডিশনটা? তার মানে কি হবে, যদি এটা গ্রেটার দেন তাহলে আমি কি স্টেবল হবে, এইটা হলে স্টেবল হবে। কিন্তু কোশ্চেনে কি বলেছে, এটা হলে স্টেবল হবে, শুধু এটা হলেই স্টেবল হবে দেখাতে বলেছে, বাকি কন্ডিশনে যে আনস্টেবল হবে সেটা দেখা। দেখ এখানে একটা জিনিস ক্লিয়ার, যে হচ্ছে এইটা গ্রেটার দেন 0 হলে এই কন্ডিশন হবে। যদি এটা লেস দেন 0 করতাম তাহলে কোন কন্ডিশনটা পেতাম, এইটা লেস দেন 1 বাই আর প্লাস 1 বাই আর পেতাম। যদি আমি এটা লেস দেন 0 করতাম, এটা গ্রেটার দেন 0 করার জন্য এটা পেয়েছি, আর এটা লেস দেন 0 করলে আমি কি পেতাম, এটা পেতাম। তাহলে এটা গ্রেটার দেন 0 হলে স্টেবল হবে, দেওয়ার পর এটা গ্রেটার দেন এইটা 1 বাই এইচ গ্রেটার দেন দিস হলে স্টেবল হবে, এন্ড এটা হলে আনস্টেবল হবে। প্রশ্ন হয়ে গেল, এটা ইকুয়াল টু 0 হলে কিছু বলা যাবে না আপাতত এখনো পর্যন্ত। বোঝা গেল, বুঝতে পারছিস সেটা? এই বোঝা গেছে আমি যতদূর বললাম এখনো পর্যন্ত? তাহলে এবার প্রশ্ন হচ্ছে, দেখ
তাহলে গ্রেটার দ্যান হলে স্টেবল হয়ে গেল ওই ডবল ডেরিভেটিভ, আর লেস দ্যান হলে গ্রেটার দ্যান হলে মিনিমাম, দেয়ারফর স্টেবল, লেস দ্যান হলে ম্যাক্সিমাম, দেয়ারফর আনস্টেবল। তার মানে কি ওই 1 বাই স্মল h গ্রেটার দ্যান 1 বাই স্মল r প্লাস 1 বাই ক্যাপিটাল R, এটা হলে স্টেবল হয়ে গেল। আবার 1 বাই স্মল h লেস দ্যান 1 বাই স্মল r প্লাস 1 বাই ক্যাপিটাল R, এটা হলো আনস্টেবল হয়ে গেল। বাট কন্ডিশন মানে এই টেস্টটা ফেল করে যাবে কখন, যদি জিরো হয়ে যায়, মানে যদি এটা জিরো হয়ে যায়, ডবল ডেরিভেটিভটা জিরো হয়ে যায়। ডবল ডেরিভেটিভ জিরো হলে আমাকে কি টেস্ট করতে হবে, হায়ার অর্ডার ডেরিভেটিভ, থার্ড অর্ডার এন্ড ফোর্থ অর্ডার ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, ডবল ডেরিভেটিভ জিরো হবে কখন, ডবল ডেরিভেটিভ জিরো হওয়া মানে এইটা জিরো হওয়া, এইটা জিরো হওয়া মানে এটার গ্রেটার দ্যান হওয়া, মানে এটা ইকুয়াল টু হয়ে যাবে, তাই না? 1 বাই স্মল h ইকুয়াল টু 1 বাই স্মল r প্লাস 1 বাই ক্যাপিটাল R হয়ে যাবে। কি বুঝেছিস? মানে তাহলে এই টেস্টটা মানে ইকুইলিব্রিয়াম হলো যদি এটা হয়, ইকুইলিব্রিয়ামটা স্টেবল হলো, আনস্টেবল হলো যদি এটা হয়, এটা হলে আনস্টেবল আর এটা হলে স্টেবল, আমার হয়ে গেল। যদি ইকুয়ালিটি হোল্ড করে যায়, দ্যাট মিন্স আমার এইটা হয়ে যায় 1 বাই স্মল h ইকুয়াল টু 1 বাই ক্যাপিটাল R প্লাস 1 বাই স্মল r, এটা হয়ে যায়, তাহলে আমি বলতে পারছি না কি হবে। তাহলে এটা হলে তাহলে ডবল ডেরিভেটিভটা তো জিরো হয়ে যাচ্ছে, কারণ ইফ দিস কন্ডিশন হোল্ড, এটা কখন হোল্ড করে, d2z d2 দিস ইজ জিরো হয়ে যাবে, তখন ফার্দার ডেরিভেটিভ প্রয়োজন হবে, ফার্দার টেস্ট প্রয়োজন হবে। তার মানে কি, আমি ফার্দার ডেরিভেটিভ আমি করি, ফার্দার ডেরিভেটিভ আমার ডবল ডেরিভেটিভটা কত ছিল, d2z d2 এর মান কত ছিল, d2z d2 এর মান এই যে এটা, এটা সরি না, এটা তো dz d2 এর মান এইটা, বুঝেছিস? এটা ছিল, এটাকে আবার ডবল ডেরিভেটিভ কর, আমি লিখে নিই d2z d2 ছিল হচ্ছে মাইনাস অফ r প্লাস, এটা ছিল মাইনাস অফ r প্লাস r ইন্টু কস থিটা, আর ওটা এটা তাহলে মানে এইটা ছিল হচ্ছে মাইনাস অফ ক্যাপিটাল R প্লাস স্মল r ইন্টু কস থিটা প্লাস অফ কি ছিল রে, r মাইনাস h, এটা ছিল তার সঙ্গে ছিল ক্যাপিটাল R প্লাস স্মল r বাই r এর হোল স্কয়ার ইন্টু কস অফ ওই সেম জিনিসটা ক্যাপিটাল R প্লাস স্মল r বাই r ইন্টু থিটা, এটা ছিল। এটাকে আবার ট্রিপল করতে হবে, দেয়ারফর d কত 3 d2 d3z d3 এটা বার কর, d3 যদি করিস মাইনাস অফ r প্লাস r, এটা হবে সাইন থিটা, এটা প্লাস হয়ে যাবে, তখন এটা আসবে মাইনাস অফ r মাইনাস h ইন্টু r প্লাস r বাই r এর হোল কিউব চলে আসবে ইন্টু সাইন অফ হচ্ছে r প্লাস r বাই r ইন্টু থিটা। এবার d3z d3 অ্যাট থিটা ইকুয়াল টু জিরোতে, এখান থেকে জিরো চলে আসছে, সাইন থিটা সব সাইনে চলে আসছে, তাহলে ডবল ডেরিভেটিভটা জিরো, ট্রিপল ডেরিভেটিভটা আমি জিরো পেলাম, ট্রিপল ডেরিভেটিভটা জিরো পেলাম। এবার ফোর্থ ডেরিভেটিভটা কত, ফোর্থ ডেরিভেটিভটা দেখ, ফোর্থ ডেরিভেটিভটা কত, d4z d4, এটা কত আসবে, এটা আসবে r প্লাস r এগেন cos থিটা মাইনাস অফ r মাইনাস h ইন্টু r প্লাস r বাই r হোল টু দি পাওয়ার 4, the cos of r plus r by r at theta equal to 0 তে বার কর, d4z d4 at theta equal to 0 তে এটা চলে আসবে r plus r minus of r minus h to r plus r whole to the power 4 by r to the power 4, এবার এটা দেখাতে হবে যে এটা যদি এবার এইটা দেখাতে হবে এটা পজিটিভ হচ্ছে না নেগেটিভ। যদি এটা পজিটিভ হয় তাহলে হচ্ছে পজিটিভ হওয়া মানে মিনিমাম হলে স্টেবল, আর এটা যদি নেগেটিভ হয় ম্যাক্সিমাম হলে আনস্টেবল। তাহলে আমার যেহেতু এইটা গিভেন আছে h 1 বাই h ইকুয়াল টু 1 বাই ক্যাপিটাল R প্লাস 1 বাই স্মল r, এখানটা ক্যালকুলেট কর, এইটা দেখ যদি ক্যালকুলেট করি সেই পাশটা হচ্ছে ক্যাপিটাল R প্লাস স্মল r বাই হচ্ছে কত হচ্ছে ক্যাপিটাল R স্মল r, এটা হচ্ছে 1 বাই h, তাহলে h এর মান হচ্ছে r বাই r প্লাস r, তাহলে এটা স্মল h, তাহলে এই স্মল h এর মান এখানে বসিয়ে দে, যে ক্যালকুলেশন যেটা করবি এখানে স্মল h এর মান বসিয়ে দে, তাহলে হচ্ছে r প্লাস r এটা থাকলো মাইনাস, বা এখানে একবারে বার করে নিই না, r মাইনাস h এর মান বার করে নিয়ে একবারে বসাই, r মাইনাস h এর মান কত, তাহলে r মাইনাস অফ
আর আর বাই আর প্লাস আর। ঠিক আছে, এটা ক্যালকুলেট কর। এটা হবে আর আর প্লাস আর স্কোয়ার মাইনাস আর আর বাই আর প্লাস আর। তাহলে এখানে লক্ষ্য দেখ আর স্কোয়ার বাই হচ্ছে আর প্লাস আর, এটা হচ্ছে এইটার মান। তাহলে ওখানে বসিয়ে দে, আর স্কোয়ার বাই আর প্লাস আর যদি ওখানে বসিয়ে দিস তাহলে এখানে তুই পেয়ে যাবি হচ্ছে আর স্কোয়ার বাই আর প্লাস আর, এইটার মান। আর এখানে দেখ আর প্লাস আর হোল টু দি পাওয়ার 4 বাই আর টু দি পাওয়ার 4। একটা কেটে যাচ্ছে, আর স্কোয়ার কাটছে, তাহলে আর প্লাস আর এখানে পড়ে থাকলো মাইনাস এখানে দেখ আর প্লাস আর এর হোল কিউব থাকলো বাই আর স্কোয়ার থাকলো। তাই তো, তুই এটা কমন নিয়ে নে, এই আর প্লাস আর একটা কমন নিয়ে নে, পড়ে থাকছে 1 মাইনাস অফ এটা কি আসছে রে, আর প্লাস আর বাই আর এর হোল স্কোয়ার। কি এটা থাকছে, দেখ টোটাল ডি 4z ডি থিটা 4 at থিটা ইকুয়াল টু 0 তে মান হচ্ছে এইটা। আমি ওই পিঠে লিখছি ডি 4z ডি থিটা 4 at থিটা ইকুয়াল টু 0 তে, থিটা ইকুয়াল টু 0 তে মান হয়ে যাচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর, পুরোটা ইনটু 1 মাইনাস অফ ক্যাপিটাল আর প্লাস স্মল আর বাই আর এর হোল স্কয়ার। আচ্ছা, এই ক্যাপিটাল আর প্লাস স্মল আর বাই আর এটা কিন্তু গ্রেটার দ্যান 1, এটা খুব ন্যাচারাল ব্যাপার। ক্যাপিটাল আর প্লাস স্মল আর বাই স্মল আর এটা গ্রেটার দ্যান 1, তাহলে তার হোল স্কয়ারটা কি হয়ে যাবে, তাহলে ক্যাপিটাল আর প্লাস স্মল আর বাই স্মল আর, কারণ উপরেরটা বেশি দেখতেই পাচ্ছি, তার হোল স্কয়ার গ্রেটার দ্যান 1, অবভিয়াসলি গ্রেটার দ্যান 1। যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে এই, তাহলে এটা কি হয়ে যাবে 1 মাইনাস অফ ক্যাপিটাল আর প্লাস স্মল আর বাই আর, এটা কিন্তু দেখ লেস দ্যান 0, এটা পাশে নিয়ে চলে যা, তাহলে 0 গ্রেটার দ্যান দিস বা ওটা লেস দ্যান 0, তাহলে এই ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটটা এটাকে গ্রেটার লেস দ্যান 0। আর এটা তো অলওয়েজ পজিটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে আলটিমেটলি দুটো গুণ করে নেগেটিভ। তার মানে d4z d theta 4 this is negative, নেগেটিভ হওয়া মানে ম্যাক্সিমাম মানে আনস্টেবল। তার মানে কোনটা হলো আনস্টেবল, 1 বাই স্মল h ইকুয়াল টু 1 বাই ক্যাপিটাল আর প্লাস 1 বাই স্মল আর হলে আনস্টেবল। এন্ড আগে পেয়ে গেছিলাম 1 বাই স্মল h গ্রেটার দ্যান 1 বাই ক্যাপিটাল আর প্লাস 1 বাই স্মল আর হলে স্টেবল, এন্ড এটাতে তার মানে এটাতে আনস্টেবল এটাতে স্টেবল, আবার হচ্ছে 1 বাই স্মল h লেস দ্যান 1 বাই ক্যাপিটাল আর প্লাস 1 বাই স্মল আর, এটাতেও আমি পেয়েছিলাম হচ্ছে আনস্টেবল। মানে আলটিমেটলি শুধুমাত্র স্টেবিলিটি কোনটাই আসছে এটাতে, তারপর টোটাল সিস্টেমটা স্টেবল হবে যদি ওই রকম হয়। বুঝেছিস থিওরামটা? হ্যাঁ স্যার। বোঝা গেছে তো? হ্যাঁ। আচ্ছা, এই ধরনের একটা সিমিলার থিওরেম আছে তোদের বইয়েই, দেখ এই স্টেবল আনস্টেবল এর বার কর। একটা যেরকম এইরকম ভাবে করলাম একদম সেম থিওরেম, এটা যেরকম তোর দেখ একটা পয়েন্ট অফ কন্টাক্টে বডিটা স্ফেরিক্যাল, একটা বডির ওপরে আর একটা বডি আছে, সেম জিনিস পয়েন্ট অফ কন্টাক্টে স্ফেরিক্যাল, আর একটা বডির মধ্যে আর একটা বডি রয়েছে, সেটা হলো না, একদম লোয়েস্ট পয়েন্টে টাচ করে থাকবে। মানে ওটা যেরকম উল্টো ছিল, একটা গামলা উল্টো দেওয়া ছিল, একটা গামলার উপরে আর একটা গামলা, এখানে মধ্যে দিয়ে থাকে সেম জিনিস, নিচেরটা রেডিয়াস আছে ওপরেরটা রেডিয়াস আছে, তাহলেও কিন্তু এই ধরনের একটা কন্ডিশন পাওয়া যায়, যেটা তোরা বইয়ে পাবি, বই থেকে করবি। মানে এটা যেরকম ছিল হচ্ছে ওই রকম ভাবে বডির ওপরে আর একটা বডি রয়েছে, সেম জিনিসটা বডির মধ্যে যদি থাকে দেখবি তারপরেই পাবি। আমি একটা অংশ করলাম, আর একটা পার্ট যদি হচ্ছে ওই ভেতরে থাকে বডির মধ্যে, তাহলে দেখবি আর একটা পার্ট পাবি। তোরা এটা দেখিস নাকি? নিশ্চয় পরেরটা পারবি, এটা যদি আমি বোঝাতে পারি অবশ্যই পরের পার্টটা। কত নম্বর পেজ আছে তোদের বইয়ের? এটা 140। 140।
140 পেজে দেখ, ওই বডির মধ্যে বডির ছবি আছে। ঠিক আছে, তো সেম কাজটা তোদের করতে হবে। ক্যালকুলেশন মোর অর লেস করা আছে, দেখবি অঙ্কটা করার চেষ্টা করবি, একটু চেঞ্জেস গুলো আসবে, রেডিয়াস টোটাল ডিস্টেন্স যেমন আর প্লাস আর আসলো, ওখানে আর মাইনাস আর আসবে, ডিস্টেন্স এই সবগুলো আসবে, ওই চেঞ্জেস হবে, দেন অঙ্ক হয়ে যাবে। বুঝেছে? এর সঙ্গে আর একটা যেটা আছে, এটা নাই বডি পয়েন্ট অফ কন্ট্যাক্টে স্ফেরিক্যাল বললো। বডি যদি পয়েন্ট অফ কন্ট্যাক্টে যদি স্ফেরিক্যাল না হয়, দেখা যাচ্ছে একটা বডি প্লেন, একটা বডি প্লেন, মানে লোয়ার বডিটা হচ্ছে, দুটো বডি স্ফেরিক্যাল নয়, লোয়ার বডিটা এরকম হরাইজন্টাল, মানে টেবিলের ওপর ওই ধরনের একটা কিছু বসানো হয়, তাহলেও তো আমরা বিচার করতে পারি। ইন দ্যাট কেস কিছুই না, ক্যাপিটাল আর ইকুয়াল টু ইনফিনিটি বা ক্যাপিটাল আর টেন্স টু ইনফিনিটি, বাকি সব সেম। বুঝে দেখ, নিচের বডিটা যদি প্লেন হয়ে যায়, ক্যাপিটাল আরটা কি হয়ে যাবে, রেডিয়াস অফ দ্য প্লেন ইনফাইনাইট হয় না? plane is a radius of plane is a sphere of infinite radius. একটা আর্থ ফ্ল্যাট দেখিস তো, আর্থ ফ্ল্যাট দেখি, আর্থের রেডিয়াস ইনফাইনাইট, মানে হিউজ রেডিয়াস, মানে অনেক বড় রেডিয়াস। তাহলে অবভিয়াসলি তাই, যদি একটা প্লেনের ওপর টেবিলের ওপর বসানো থাকে, তাহলে সেটা তো এরকম হবে, ইনফাইনাইট রেডিয়াস। তাই যদি হয়, ইন দ্যাট কেস কন্ডিশনটা 1/h গ্রেটার দ্যান, তখন 1/R 1/infinity মানে 0। এটা মানে উল্টে যদি দিস, তাহলে h লেস দ্যান এটা হবে, মানে এই যদি রেডিয়াস অফ আর, মানে এই যে স্ফেরিক্যাল পয়েন্ট অফ কন্ট্যাক্টে, এই যে স্ফেরিক্যাল, এই যে আর মানে রেডিয়াস, আর এইচ মানে সিজির হাইট, এই যে রেডিয়াসের নিচে যদি সিজি থাকে তবেই হচ্ছে স্টেবল হবে, রেডিয়াসের উপরে সিজি থেকে গেলে ওকে আনস্টেবল হবে। বুঝেছিস? তাহলে হচ্ছে আমি বলছি এই অঙ্কটা করতে হবে এখন। আর এখানে একটা নিচের অংশ পয়েন্ট অফ কন্ট্যাক্ট স্ফেরিক্যাল বাটি, এটাই আছে। হ্যাঁ, এইবার এর উপরে একটা এই শঙ্কু আকৃতির বসানো রয়েছে। তাহলে এখন যদি বডির ওপরের বডিটা এতটাই বড় হয়, সাচ দ্যাট এই যে নিচের বডির রেডিয়াসটা এইটুকু, এই সিজিটা এইখানে ওপর উঠে গেছে, তাহলে এই যদি ধাক্কা দিই সে উল্টে পড়ে যাবে। কিন্তু এই সিজিটা যদি এইটার নিচে থেকে যায়, ধাক্কা দিলে আবার ঘুরে আসবে। কি বুঝেছিস ব্যাপারটা? হিটমি পুতুলগুলোর কথা ভাব, ওই জন্য ঘুরে আসবে, সিজিটা এইখানে যে স্ফেরিক্যাল পয়েন্ট অফ কন্ট্যাক্ট তার নিচে থাকে। ঠিক আছে, বুঝে গেছে? আচ্ছা, কখনো কখনো যদি পয়েন্ট অফ কন্ট্যাক্টে যদি স্ফেরিক্যাল না হয়, কখনো কখনো রেডিয়াস অফ কার্ভেচার দিয়ে অঙ্ক হয়, স্ফেরিক্যাল নয়, ধর হচ্ছে বলা আছে পয়েন্ট অফ কন্ট্যাক্ট প্যারাবোলয়েড শেপের, তখন কিন্তু সেম কন্ডিশন আছে রেডিয়াস অফ কার্ভেচার, মানে এইখানটা এই পয়েন্ট অফ কন্ট্যাক্ট নিচের বডিটাও প্যারাবোলয়েড, মানে স্ফেরিক্যাল নয়, প্যারাবোলয়েড, উপরের বডিটাও মানে অন্য কার্ভ যদি হয়, অন্য ধরনের হয়, তখন কিন্তু পয়েন্ট অফ কন্ট্যাক্টে রেডিয়াস না বার করে ρ1 and ρ2 যদি থাকে, আপার বডি রেডিয়াস অফ কার্ভেচার ρ1, লোয়ার বডি রেডিয়াস অফ কার্ভেচার ρ2, and হাইট সিজির হাইট আপার বডি যদি h হয়ে যায়, সেম কন্ডিশন চলে আসে 1/h গ্রেটার দ্যান 1/ρ1 প্লাস 1/ρ2, যেটা হয়ে যায় 1/ρ1, ইন দ্যাট কেস স্টেবল, আদারওয়াইজ আনস্টেবল। বুঝতে পারছিস ব্যাপারটা? বুঝতে পারছিস ঘটনাগুলো? এইগুলো তোরা আমি যে থিওরিটা করলাম তার পরপর 2 পেজ পড়তে থাকবি, 2 পেজ পড়লে এগুলো সব বুঝে যাবি। আমি আর একটা থিওরেম দিয়েছি এর সঙ্গে, সেটা হচ্ছে এনার্জি টেস্ট অফ স্টেবিলিটি। দেখবি যে থিওরেমটা আমি পড়ালাম তার সঙ্গে দেখ আর একটা থিওরেম আছে, এনার্জি টেস্ট অফ স্টেবিলিটি আছে। ওইটা আমি বলছি এবার। কি বলেছে দেখ, স্টেটমেন্টটা দেখ, এনার্জি স্টেট অফ টেস্ট অফ স্টেবিলিটি। আচ্ছা, এই সিস্টেম, if a system in equilibrium under conservative forces under যদি equilibrium এ থাকে, then the potential energy minimum for stable equilibrium and maximum for unstable equilibrium, this is known as the energy state of stability। মানে পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি যদি মিনিমাম হয় তাহলে বলছে স্টেবল ইকুইলিব্রিয়ামে থাকবে, আর স্থিতিশক্তি যদি ম্যাক্সিমাম হয় তাহলে আনস্টেবল থাকবে। একটা বডি
একটা বডি স্থির অবস্থায় রয়েছে, স্থির অবস্থায় থাকাকালীন তার যে দেখ ব্যাপারটা কি হয়, কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্সের আন্ডারে অলওয়েজ একটা জিনিস হয়, এনার্জির কনজারভেশন ল আছে, ঠিক আছে? কনজারভেশন অফ লটা কি বলেছে, কনজারভেশন ল অফ এনার্জি তোরা নিশ্চয়ই জানিস, হচ্ছে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি দিস ইজ কনস্ট্যান্ট, তাই না? পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি দিস ইজ কনস্ট্যান্ট হয়, এটা কনস্ট্যান্ট হয়, তাই না? কি এটা কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্সের আন্ডারে হয়, ঠিক আছে? কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্স, the kinetic energy plus potential energy of a body always constant. একটা বডি যদি গতিশীল অবস্থায় থাকে তার কাইনেটিক এনার্জি বেড়ে যায়, পোটেনশিয়াল এনার্জি তখন কি হবে, কমে যাবে। অলওয়েজ কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্স এনার্জি এটা হয়। তাহলে কি হয়, লক্ষ্য করে দেখ, যদি কি বলছে যখন পোটেনশিয়াল এনার্জিটা মিনিমাম হবে, মানে পোটেনশিয়াল এনার্জিটা মিনিমাম হবে, তখন বলছে স্টেবল হবে, আর পোটেনশিয়াল এনার্জিটা ম্যাক্সিমাম হবে আনস্টেবল হবে। বুঝতে পারছিস? তাহলে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা একটা সিস্টেমে জানি আন্ডার কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্স। আচ্ছা, কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্স জানিস তো? সংরক্ষী বল, অসংরক্ষী বল করেছিস? হ্যাঁ কি করেছিস? কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্স এর আন্ডারে কি হয়, এগুলো হয় কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল। করেছিস এই ধরনের অঙ্ক কোনোদিন? করেছিস কি বল, ফিজিক্সে বা হচ্ছে কোনো জায়গায়? এই যে বিভিন্ন হাইটে, এইখানে কাইনেটিক, এখানে এই সাইড থেকে একটা বডি ফেলা হলো অফ মাস এম, তাহলে এই হাইটে দেখাও কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জি, তাহলে এইখানে যেমন স্থির অবস্থা থেকে ফেলা হলো, তাহলে এই অবস্থায় যদি এই সাইড হয়, তাহলে এই অবস্থায় গতিশক্তি কাইনেটিক এনার্জি শূন্য, পটেনশিয়াল এনার্জি কত, পটেনশিয়াল এনার্জি এটা যদি mgh হয় না, পটেনশিয়াল এনার্জি কত হয়, এইচ হাইটে যদি m মাসের বস্তু থাকে mgh। এবার কিছু ছেড়ে দেওয়া হয়েছে, ভার্টিক্যালি কিছুটা হাইট পড়ে গেছে, তাহলে কাইনেটিক এনার্জি বেড়ে যাবে, পটেনশিয়াল এনার্জি কমে যাবে। কি করেছিস তো? হাফ এম বি স্কয়ার কাইনেটিক এনার্জি হবে, সেই হাফ এম বি স্কয়ারের আর হচ্ছে এই দুটোর যোগফল শূন্য, মানে আবার কনস্ট্যান্ট এসে যায়। কি মনে আছে, করেছিস এটা? কোথাও করেছিস? হ্যাঁ, ফিজিক্সে পড়েছি। হ্যাঁ, শুধু এই নয়, এনি কার্ভ বরাবরও হয়, আরবিট্রারি যদি কোনো পাথ বরাবরও যদি মুভ করে টু ডাইমেনশনাল প্লেনে, ইন দ্যাট কেসও কিন্তু হচ্ছে দেখানো যায় কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি কনস্ট্যান্ট হয়। অনেক কিছুর ক্ষেত্রে হয়, সরল দোলকের ক্ষেত্রে করা যায় কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি কনস্ট্যান্ট। এই যে দোলক, সরল দোলক, মানে এগুলো কেন, কি বল, এটা কেন হচ্ছে বলতো এইসব জায়গায়? কেন হচ্ছে? কারণ হচ্ছে এই যে সব মুভমেন্ট গুলো হচ্ছে আন্ডার গ্র্যাভিটি, এই যে মুভমেন্ট গুলো যা ভাবছি আন্ডার গ্র্যাভিটি, মানে এই মুভমেন্ট গুলো বিশেষ করে এই দুটো, আমি যদি ফিল্ড অফ ফোর্স কনজারভেটিভ ধরে নিই, অলওয়েজ এটা হয়, তাহলে গ্র্যাভিটি ইজ এ কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্স, তাহলে অলওয়েজ কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি ইজ কনস্ট্যান্ট হয় গ্র্যাভিটি। ঠিক আছে, এইবার দেখ, যখন বডিটা স্থির অবস্থায় থাকে তখন কেইটা শূন্য হয়, এন্ড পিটা তখন এই কনস্ট্যান্টের ভ্যালু যেটা সেটা হয়, কনস্ট্যান্টের ভ্যালু যদি আমি কিছু একটা ধরে নিই সেটা হয়, তাহলে পিটা ওই ওই অবস্থায় থাকে। এবার যদি হচ্ছে মুভ করতে আরম্ভ করে বডিটা, তাহলে কাইনেটিক এনার্জি বৃদ্ধি পায়, কাইনেটিক এনার্জি কি হয়, ইনক্রিজ করে, পজিটিভ হয়, গ্রেটার দ্যান 0 হয়, পজিটিভ হয়, মানে একটা বাড়ে, কাইনেটিক এনার্জি বাড়ে। কাইনেটিক এনার্জি বাড়লে পটেনশিয়াল এনার্জি কমার চেষ্টা করবে, কারণ দুটো যোগফল তো নির্দিষ্ট, দুটো যোগফল 10। এবার হচ্ছে প্রথমে শূন্য ছিল ধর কাইনেটিক এনার্জি, এবার কাইনেটিক এনার্জি বাড়লো, কাইনেটিক এনার্জি বাড়া মানে কি, পটেনশিয়াল এনার্জি কি হবে, কমবে। এই ঘটনা ঘটবে যেহেতু টোটালটা কনস্ট্যান্ট। যদি কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্স না হতো আমি এই জিনিস বলতে পারতাম না, এনার্জি টেস্ট করতে পারতাম না। তাহলে কি আন্ডার কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্স যদি পটেনশিয়াল এনার্জি মিনিমাম থাকে তাহলে স্টেবল হবে, পটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হবে আনস্টেবল আছে। আমি সেটাই দেখাবো, আমি এখনো দেখাইনি, তাহলে আমি অলরেডি এইটুকু জানি, কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি ইজ কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা আমি জানি। এইবার আমি ধরে নিচ্ছি, ঠিক আছে, যদি বডিটা মুভ করা শুরু করে তাহলে কি কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে, দেওয়ার পর পটেনশিয়াল এনার্জি কমতে শুরু করবে, কাইনেটিক এনার্জি করবে আর পটেনশিয়াল এনার্জি কমতে শুরু করবে।
ধর আমি প্রথমে ধরে নিচ্ছি পোটেনশিয়াল এনার্জি মিনিমাম পজিশনে রয়েছে, পোটেনশিয়াল এনার্জিটা তার পজিশন মিনিমাম রয়েছে, মিনিমাম মানে পিইটা তার মিনিমাম পজিশনে রয়েছে। এখানে এটা ধরা হয়েছে, এটা কাইনেটিক এনার্জি বা পিই, পিই প্লাস কেই, কেই এটা হচ্ছে ভি ধরা হয়েছে, আর ভি কনস্ট্যান্ট। আমি ধরে নিচ্ছি কাইনেটিক পোটেনশিয়াল এনার্জি তার মিনিমাম পজিশনে রয়েছে। এইবার কোন একটা বডি কোন একটা ভাবে রয়েছে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে, তখন পোটেনশিয়াল এনার্জি সব থেকে কম। যে অবস্থায় স্টেবল স্থির অবস্থায় রয়েছে বা ইকুইলিব্রিয়াম পজিশন রয়েছে সেই অবস্থায় পোটেনশিয়াল এনার্জি সব থেকে কম। এবার যদি আমি সামান্য ডিসপ্লেসড করার চেষ্টা করি, আমি যদি ডিসপ্লেসড করার চেষ্টা করি কাকে, বডিটাকে, বডিটাকে ডিসপ্লেসড করার চেষ্টা করা মানে কি, আমি ভেলোসিটি দেবো বা সামান্য মানে নড়বে, মুভ করবে, আর মুভ করা মানে কাইনেটিক এনার্জি ইনক্রিজ করার চেষ্টা করবে। মুভ করা মানে কি, কাইনেটিক এনার্জি শূন্য থেকে স্টেবল ছিল, স্থির অবস্থা ছিল, শূন্য থেকে গ্রেটার দেন জিরো হওয়ার চেষ্টা করবে। আচ্ছা, গ্রেটার দেন জিরো হওয়ার চেষ্টা করা মানে কি, মানে কাইনেটিক এনার্জি একটা পজিটিভ ভ্যালু হবে। কাইনেটিক এনার্জি পজিটিভ ভ্যালু হওয়া মানে কি, তাহলে পোটেনশিয়াল এনার্জি থেকে কিছু কমবে, পোটেনশিয়াল এনার্জিটা ডিক্রিজ করবে, পোটেনশিয়াল এনার্জিটা কিছু কমার চেষ্টা করবে। বাট আমি বলছি অ্যাট দ্যাট পজিশন পোটেনশিয়াল এনার্জি মিনিমাম, মানে যে পজিশনে আছে সেই পজিশনে পোটেনশিয়াল এনার্জিটা মিনিমাম। মিনিমাম মানে কি, পোটেনশিয়াল এনার্জি ওই বডিটার এর থেকে কম হতে পারে না। কি বললাম বুঝেছি তো, কাইনেটিক এনার্জি বাড়া মানে পোটেনশিয়াল এনার্জি কমবে, বাট অ্যাট দ্যাট পজিশন বলা আছে পোটেনশিয়াল এনার্জিটা মিনিমাম, তার মানে পোটেনশিয়াল এনার্জি এই অবস্থায় যা আছে সেটা আর কমতে পারে না, এটাই মিনিমাম। তার মানে পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করার চেষ্টা করবে কাইনেটিক এনার্জি পেলে। তার মানে কি, আমি কাইনেটিক এনার্জি দিতে চাইলে পজিটিভ, কিন্তু ওই পজিটিভ কাইনেটিক এনার্জিটা নিয়ে সে মুভ করতে পারবে না, কারণ কি পোটেনশিয়াল এনার্জি আর কমবে না, এটাই লাস্ট ছিল, ওর থেকে আর কমবে না, যেহেতু আর কমবে না তাহলে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম যে পজিশনে ছিল সেই পজিশনেই থাকবে, তাহলে ওটা মুভ করার চেষ্টা করলেও মুভ করবে না, ব্যাক করে আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে। কি বোঝা গেল? তাহলে মিনিমামে কেন স্টেবল হবে, বুঝেছিস ব্যাপারটা? স্যার আরেকবার বলুন। আর একবারই তো, এই একই তো কথা। কাইনেটিক এনার্জি ধর এটা তো ট্রু হয়, পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, দিস ইজ ভি, ভি হচ্ছে কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, ভিটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এই এবার আমি ধরে নিচ্ছি, বলেছে কি যে যখন পোটেনশিয়াল এনার্জিটা মিনিমাম হবে, মিনিমাম হবে তখন হবে স্টেবল, এটা দেখাতে বলেছে। আমি ধরে নিলাম বডিটা যে ইকুইলিব্রিয়াম পজিশনটা রয়েছে সেখানে মিনিমাম ধরে নিলাম। যদি আমি ধরি তাহলে কি পোটেনশিয়াল এনার্জি মিনিমাম বলতে কি, বডির পোটেনশিয়াল এনার্জি সব থেকে কম ভ্যালু এটা, এর থেকে আর কমবে না, যে অবস্থায় বডিটা থাকুক না এখানে এর থেকে আর কম হবে না, ঠিক আছে তো, ইকুইলিব্রিয়াম পজিশনে পোটেনশিয়াল এনার্জি কম হবে না, ঠিক আছে তো। তাই যদি হয়, এবার আমি বডিটাকে স্লাইটলি ডিসপ্লেসড করছি, পোটেনশিয়াল এনার্জি মিনিমাম অবস্থায় রয়েছে, স্লাইটলি ডিসপ্লেসড করছি। স্লাইটলি যদি ডিসপ্লেসড করার চেষ্টা করি তাহলে কাইনেটিক এনার্জিটা ইনক্রিজ করবে। যখন স্থির অবস্থায় ছিল ইকুইলিব্রিয়ামে কাইনেটিক এনার্জি জিরো ছিল, কাইনেটিক এনার্জি জিরো থেকে কাইনেটিক এনার্জি যেহেতু মুভ করার চেষ্টা করছি পজিটিভ হবে। আচ্ছা, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি যেহেতু কনস্ট্যান্ট, তাহলে কাইনেটিক এনার্জি জিরো ছিল সেটা যদি কোনো একটা পজিটিভ ভ্যালু হয়, দুটোর যোগফল যেহেতু কনস্ট্যান্ট, তাহলে পোটেনশিয়াল এনার্জিটা যা যত ছিল তার থেকে আরেকটু কমতে হবে, তাই তো। পোটেনশিয়াল এনার্জি আরেকটু কমতে হবে মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম পজিশনে ছিল তার থেকেও কমতে হবে। আচ্ছা, মিনিমাম পজিশনের থেকে যেহেতু রয়েছে, মানে এর থেকে যেহেতু আবার মিনিমাম পজিশন মানে পোটেনশিয়াল এনার্জি এর থেকে কমতে পারে না, তাহলে বলছে কি যদি কাইনেটিক এনার্জি তাকে পেতে হয় তাহলে পোটেনশিয়াল এনার্জি কমতে হবে। তার মানে আমি যদি কাইনেটিক এনার্জি দেওয়ার চেষ্টা করি বা মুভ করে দেওয়ার চেষ্টা করি, তাহলে সেটা মুভটা করলেও অ্যাকচুয়ালি করবে না, ব্যাক করে আগের অবস্থায় ফিরে আসবে।
কারণ পোটেনশিয়াল এনার্জির পজিশন ওটা মিনিমাম। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি একটা বডি স্থির অবস্থায় থাকলে পোটেনশিয়াল এনার্জি কার উপর ডিপেন্ড করে? পোটেনশিয়াল এনার্জি ডিপেন্ডিং অন দা হাইট অফ সিজি, এমজিএইচ আর কিচ্ছু না। পোটেনশিয়াল এনার্জি স্থিত অবস্থায় এমজিএইচ, যে কোনো পজিশনে এমজিএইচ হয় যদি গ্র্যাভিটির আন্ডারে থাকে। তাহলে এমজিএইচ, এবার যদি দেখ বডির পোটেনশিয়াল, তাহলে এইচ যত কম হবে এম ফিক্স, জি ফিক্স, তাহলে এইচ যত কম হবে সিজির হাইট যত কম হবে তত হচ্ছে পোটেনশিয়াল এনার্জি কম হবে। আর পোটেনশিয়াল এনার্জি মিনিমামে রয়েছে, পোটেনশিয়াল এনার্জি মিনিমাম রয়েছে মানে সিজি সব থেকে লোয়েস্ট পজিশনে রয়েছে। একটা বডির সাপেক্ষে বডির সিজিটা সব থেকে লোয়েস্ট পজিশনে রয়েছে। এবার বডিকে কাইনেটিক এনার্জি দেওয়ার চেষ্টা করলাম, তাহলে কাইনেটিক এনার্জি মানে ইয়েটা আরো কমতে হবে। কি হবে? পোটেনশিয়াল এনার্জি আরো কমতে হবে। পোটেনশিয়াল এনার্জি কমতে হবে মানে কাইনেটিক এনার্জি পজিটিভ হওয়া মানে দুটোর যোগফল যেহেতু কনস্ট্যান্ট, পোটেনশিয়াল এনার্জি কমতে হবে। পোটেনশিয়াল এনার্জি কমবে কিভাবে? এম কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, এইচ কমতে হবে। আরে বডির সাপেক্ষে বডির এইচ কি কমানো যায়? বডির সাপেক্ষে সিজির হাইট অলওয়েজ নির্দিষ্টই থাকবে, তাহলে কি করে কমাবো? কমবে না, দেওয়ার এটা সম্ভব নয়। মানে আমি যদি পোটেনশিয়াল এনার্জি দেওয়ার চেষ্টা করি, তাকে মুভ করানো, পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি দেওয়ার চেষ্টা করি, কাইনেটিক এনার্জি দেওয়ার চেষ্টা করা মানে তাকে যদি মুভ করানোর চেষ্টা করি, সে মুভ করবে না অ্যাকচুয়ালি, মানে মুভ ডিসপ্লেসড হলেও পুনরায় আগের অবস্থায় চলে আসবে। করবে না আমি বলতে পারি না, করবে, বাট সেই পজিশনে সে কন্টিনিউ করবে না, ফার্দার ডিসপ্লেসড হবে না, পুনরায় ব্যাক করে মিনিমাম পজিশনে চলে আসবে। তার হাইটটা মিনিমাম করতে হবে, হাইটটা মিনিমাম করলে হচ্ছে স্থির অবস্থা থাকবে। হাইট মিনিমাম করা মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম করতে। কি বুঝেছিস? তাহলে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হলে স্টেবল হবে এটা। যদি পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম পজিশনে থাকে, পরেরটা পি ইজ ম্যাক্সিমাম, পিইটা ম্যাক্সিমাম, দেন স্টেবল মানে তখন কাইনেটিক এনার্জি স্টেবল মানে ইকুইলিব্রিয়াম মানে কাইনেটিক এনার্জি জিরো, কিন্তু পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, মানে সব থেকে বেশি রয়েছে বডিটা যে অবস্থায় রয়েছে, দিস ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম পজিশনে। এবার যদি আমি সামান্য ডিসপ্লেসড করি, তাহলে কাইনেটিক এনার্জিটা কি হবে? গ্রেটার দ্যান জিরো হবে। কাইনেটিক এনার্জি যদি বাড়ে তাহলে পোটেনশিয়াল এনার্জি কমবে। আচ্ছা, ম্যাক্সিমামের থেকে কমতেই পারে, সব থেকে বড় রয়েছে, বেশি রয়েছে, তার থেকে তো কমা কোনো ব্যাপার নাই। ধর কোন একটা কোয়ান্টিটির ভ্যালু 10-এর থেকে বড় হবে না, 5-এর থেকে ছোট হবে না, এমন একটা পজিশনে রয়েছে তখন 5, সেটাকে কি আর কমানো সম্ভব? সম্ভব নয়। তার মানে আমি যদি ডিসপ্লেসড করাই, ধর আমি একটা সংখ্যা বলছি x প্লাস ওয়াই ইকুয়াল টু এটা কনস্ট্যান্ট, ধর হচ্ছে আমি কি বা ভি যাই বল না কেন, তার মধ্যে x এর মান হচ্ছে সব থেকে বড় ভ্যালু হতে পারে 10, সব থেকে ছোট ভ্যালু হতে পারে 5। ইফ x ইকুয়াল টু 5 থেকে যায়, x ইকুয়াল টু 5 যদি থাকে, তাহলে কি x5 প্লাস y ইকুয়াল টু k, এই x যদি 5 থাকে তাহলে 5 এর থেকে কি আর কমানো সম্ভব? সম্ভব নয়। কারণ এটা যদি বৃদ্ধি পায়, এটা যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে এটাকে কমতে হবে, কারণ এই যোগ 0 ছিল, তার মানে এই যোগফলটা 5ই ছিল, কে মানে তখন 5ই ছিল। তাহলে এটা যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে কিন্তু x এর মান 5 এর থেকে কম হবে, বাট আমি বলেছি x এর রেঞ্জ 5 এর কম হবেই না, এটা ফিক্স করে দিয়েছি। তার মানে কি, এই যেটা করার চেষ্টা করেছিলাম সেটা হবে না, মানে কাইনেটিক এনার্জি দেওয়ার চেষ্টা করেছিলাম, সেটা সামান্য ডিসপ্লেসড হলেও সে কিন্তু পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে, এটা ব্যাপার। কিন্তু যারা এটা 10-এ রয়েছে, ম্যাক্সিমাম পজিশনে রয়েছে, ম্যাক্সিমাম প্লাস ওয়াই ইকুয়াল টু 10, তখন 10 এটাই থাকবে। এবার তাহলে কি হবে? যদি ম্যাক্সিমাম, তাহলে আমি যদি হচ্ছে এটা যদি 2 করি, তাহলে এটা 8 হতেই পারে, কারণ x এর মান 2 থেকে টোটাল তো 10। কি বুঝেছিস ব্যাপারটা? এটাই এটাই লেখা রয়েছে, দেখ টোটাল ডেসক্রিপশন লেখা, ওটা পড়বি ভালো করে, পড়লে দেখবি লেখা আছে, ডেসক্রাইব করা আছে টোটাল, ওই ডেসক্রিপশনটা এটাই। কাইনেটিক এনার্জি মিনিমাম থাকলে কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি মিনিমাম থাকলে তার থেকে যেহেতু পোটেনশিয়াল এনার্জি কমানো যায় না, তাহলে বডিকে মুভ করানোর চেষ্টা করলে সেই কাইনেটিক এনার্জি পজিটিভ হবে, বাট সেটা করা সম্ভব নয়, করলেও পুনরায় ব্যাক করে আগের অবস্থায় ফিরে আসবে। কিন্তু পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম পজিশনে থাকলে পোটেনশিয়াল এনার্জি কমানো সম্ভব, তার মানে কি বডিটাকে মুভ করানো সম্ভব যেহেতু, দেয়ারফর হচ্ছে আনস্টেবল কন্ডিশন। এইটুকু, এটাই এক্সপ্লেন করা হচ্ছে 1 পেজ ধরে, এটা পরীক্ষায় অনেকবার এসেছে। স্টেট এন্ড প্রুভ দ্য এনার্জি টেস্ট অফ স্টেবিলিটি, এটাই কোশ্চেন। এবার দেখ, আমি এই দুটো থিওরেম বললাম, আর একটা থিওরেম তোদের পড়ে নিতে বললাম।
ওই থিওরেমটাও কিন্তু পরীক্ষা আসতে পারে, যেটা হচ্ছে ওই যে ভেতরে বডির মধ্যে বডি, হ্যাঁ সেটাও তোদের পরীক্ষা আসতে পারে, তাহলে সেটাও তোদের করে নিতে হবে। করে নিয়ে অঙ্ক কিছু করতে হবে। আমি অঙ্ক তোদের কিছু দাগ দিয়ে দিচ্ছি, তোরা দাগ দিয়ে নে। অঙ্ক কত পেজ থেকে শুরু হয়েছে? পেজ নাম্বার বলতো 100 কত? 144। 144। একের অঙ্কটা করবি, একটা দেখ বডি শেপটা থাকা ওরকম শেপ রয়েছে। একটা একটা স্টার, দুইয়েরটা একটা স্টার। উদাহরণ বলছি প্রথমে, এই অঙ্কটা বুঝে আসবি, মানে আমি জিজ্ঞেস করব কি বুঝেছিস পরের দিন। ঠিক আছে, 3 এর অঙ্কটা বলেছে thin hemispherical bowl of radius small b and weight capital W rest in equilibrium on a highest point of a fixed sphere. একটা fixed sphere এর highest point এ একটা hemispherical bowl আছে of radius small a। নিচে মানে ওপরের হেমিস্ফেরিক্যাল বোলটার রেডিয়াস হচ্ছে স্মল বি আর স্ফিয়ারটার রেডিয়াস হচ্ছে স্মল এ। ঠিক আছে, which is rough enough to prevent sliding. Inside the bowl is placed a small smooth sphere of weight small w. ওই বাটির মধ্যে আর একটা গামলার মধ্যে একটা স্মল স্ফিয়ার অফ মাস স্মল w ভরা আছে, so that the equilibrium is stable. So that the equilibrium is not stable unless this, তার মানে ওটা হলে স্টেবল হবে। মানে এটা মানে কি, the equilibrium is not stable মানে ওটা না হলে ইকুইলিব্রিয়ামটা স্টেবল হবে না, তার মানে ওটা হলে ইকুইলিব্রিয়ামটা স্টেবল হবে। এটা যা বলেছে, ইকুইলিব্রিয়াম is not stable unless this, মানে ওটা না হলে ইকুইলিব্রিয়ামটা স্টেবল হবে না, মানে স্মল w less than capital W into small a minus small b by 2b, এটা না হলে ইকুইলিব্রিয়ামটা স্টেবল হবে না, তার মানে ওটা হলে ইকুইলিব্রিয়ামটা স্টেবল হবে দেখাতে হবে। বুঝেছিস কোশ্চেনটা? এটা বুঝে নিবি, বুঝে আসবি আমাকে জিজ্ঞেস করো, বলবি কে কি বুঝেছিস। 4 এর অঙ্কটা করবি। 7 এরটা ডবল স্টার, 8 এরটা, 9 এরটা ট্রিপল স্টার, 17 এরটা একটা স্টার। 17টা একটা কোণের ছবি আছে না, দেখ তো। সতেরোটা কি কোণের ছবি আছে তোদের? হ্যাঁ, কোণের ছবি আছে। হ্যাঁ, এবারে এক্সারসাইজ শুরু হলো। এক্সারসাইজটা কত পেজে রে? কত পেজ? 171। অনেক অঙ্ক ছিল, কতগুলো অঙ্ক বাদ দিয়ে দিয়েছি দেখেছিস? 4 এরটা একটা স্টার, 12, 13। এক্সারসাইজে দুটো পার্ট আছে না, এ আর বি আছে না। এ, এটা এ পার্টের, বি পার্টের বারোটা দিলাম তো, 2 করবি, 3 করবি, 5 করবি, 7 করবি।
এই জিনিসগুলো তোদের করতে হবে। অল্প অঙ্ক দিয়েছি, অঙ্কগুলো দেখবি এই যে থিওরি গুলো করলাম তার উপর বেস করে অঙ্ক। কোনো স্মল এই কখন স্টেবল হয় যে কন্ডিশন গুলো করলাম, এখানে দেখবি উদাহরণ যদি 1 থেকে শুরু করিস, যেরকম বডি শেপ রয়েছে কোশ্চেনটা পড়ে দেখবি সিজির হাইট গুলো লাগবে। এখানে অঙ্ক করতে গেলে মেন ব্যাপার কার কোথায় সিজি থাকে জানতে হবে। সিজির একটা ভাইটাল রোল আছে এইসব অঙ্কগুলোর ক্ষেত্রে, যেমন এর ক্ষেত্রেও রেখেছে ভার্চুয়াল ওয়ার্কের অঙ্কগুলো করতে গেলেও সিজির একটা রোল পেয়েছিলি, এখানেও স্টেবল আনস্টেবল করতে গেলে সিজির একটা রোল। এখানে দেখ অঙ্ক অনেক ছিল, আমি কটা অঙ্ক দিয়েছি হাতে গোনা 20টা দাঁড়ায়নি। 3 3 6 2 8 9 10 11 12, তাহলে 16টা অঙ্ক। উদাহরণেই তো 16টার বেশি রয়েছে, উদাহরণেই তো অঙ্ক রয়েছে মানে 17 নম্বর তো আমি দিলাম। উদাহরণে কটা রয়েছে রে? উদাহরণে রয়েছে 20টা অঙ্ক, আর টোটাল অঙ্ক দিচ্ছি উদাহরণ এক্সারসাইজ সব মিলিয়ে 16টা। এখানে 20 17 আবার 15 15 15 30 20 50 52টা অঙ্ক রয়েছে, আমি 16টা অঙ্ক দিয়েছি। বোঝা গেল? এই অঙ্ক কটাই করিস, আর কিছু করার দরকার নেই। এগুলো করতে বললে অঙ্ক পারবি। ঠিক আছে, এগুলো কর নাকি? অঙ্ক কি বলবো? একের উদাহরণটা দেখতে পাবি, সে বডি কনসিস্টিং অফ এ কোন এন্ড হেমিস্ফিয়ার। ওই যে অংশটা বারবার ছবি আঁকছিলাম, নিচের অংশটা হেমিস্ফিয়ার, উপর অংশটা কোন। এ বলেছে রেস্ট অন এ সেম ওই হরাইজন্টাল টেবিলের উপর রেস্ট হয়েছে, এন্ড হেমিস্ফিয়ার বিং কন্টাক্ট উইথ দ্য টেবিল, দেন শো দ্যাট দ্য বলেছে গ্রেটেস্ট হাইট অফ দ্য কোন শো দ্যাট দ্য ইকুইলিব্রিয়াম মে বি স্টেবল। মানে হাইট, কোনের হাইট ম্যাক্সিমাম হাইটটা কত হবে, ইকুইলিব্রিয়ামটা স্টেবল হবে। বুঝলি, ইকুইলিব্রিয়ামটা স্টেবল হবে কোনের ম্যাক্সিমাম হাইটটা কত হলে। আমার তো কন্ডিশন আমরা জানি, তোর হচ্ছে আপার বডি সিজির হাইটটা, আপার বডি সিজি যেখানে থাকবে সেই হাইটটা স্মল এইচ, সেটা এইটা হয়, এইটা হতে হয় না 1/h 1/r প্লাস 1/R এর সঙ্গে। ছবিটা তো ওখানে আঁকাই আছে, অঙ্কটা সোজা, ওই থিওরেমের অ্যাপ্লিকেশন একদম সিম্পল। এই হাইটটা যদি এইচ ধরি, এই হাইটটা কোণের হাইটটা উপরের, এখানে এইচ, এখানে এইচ, এইচ ধরেছে, একটা অসুবিধা হয়ে যাবে। এখানে ধরো আমি ধরলাম যে কি ধরলাম, বইয়ে এইচ ধরেছে, হ্যাঁ এই এইচটা ধরেনি, এটা যে সিজি লিখে দিয়েছে, সিজি হাইট মানে সিজি, আর কোণের হাইটটা স্মল এইচ ধরা আছে, সিজির হাইট মানে সিজি লেখা আছে, এই পয়েন্ট অফ কন্টাক্ট এটা সি আর জি, যে জি এর সিজির হাইট এই লোয়ার বডি আপার বডি যে রেডিয়াস তার থেকে, আর লোয়ার বডির আর ইকুয়াল টু ইনফিনিটি হয়ে গেছে ক্যাপিটাল আর, তাহলে অ্যাকচুয়ালি সিজির হাইটটা এইটার থেকে 1/cgর হাইট গ্রেটার দ্যান 1/r, মানে এইটা হয়ে যাবে সিজির হাইটটা লেস দ্যান আর। এই আর বলতে এটা কি, কত রেডিয়াস কিছু বলা আছে উপরের ইয়ে বডির রেডিয়াস বলা আছে, এ বলা আছে নাকি রেডিয়াস, এটা এ ধরে নেওয়া আছে, বলা নেই, এটা ধরা আছে, তাহলে এইটা এ ধরিস। সিজির হাইটটা সিজি লেস দ্যান এ হতে হবে, কার সিজি, টোটাল বডিটা সিজি, এবার টোটাল বডিটা সিজি তোকে তো বার করতে হবে, টোটাল বডি সিজি তো এখান থেকে এমনি বেরোবে না, কারণ এই হেমিস্ফিয়ার কম্বাইন্ড বডি সিজির ফর্মুলা দিয়ে বার করতে, পরের দিনই বলবো, তোরা একটু দেখ কম্বাইন্ড বডি সিজি, এই কোণের একটা সিজি থাকবে, হেমিস্ফিয়ারের একটা সিজি থাকবে, হেমিস্ফিয়ারের সিজি আর কোণের সিজি কম্বাইন করলে টোটাল বডিটা সিজি বেরোবে, টোটাল বডিটা সিজি ফ্রম দিস, এই এখান থেকে হাইটটা, এই হাইটটা যদি এই এর থেকে কমে থাকে তবেই হচ্ছে, ওই নিচে থাকে তবেই হচ্ছে স্টেবল হবে। কম্বাইন্ড বডি সিজি বার করা জানিস, ধর একটা বডি সিজি, ধর কোন একটা জায়গা থেকে, কোন একটা যেখান থেকে হোক না কেন, একটা বডি সিজির দূরত্ব ধর হচ্ছে x1, আর একটা বডি সিজির দূরত্ব হচ্ছে x2, ঠিক আছে, তো বডি
বডি সিজি দূরত্ব x1 আর x2, এর মাস হচ্ছে m1, এর মাস m2। তাহলে এই দুটো কম্বাইন্ড একসঙ্গে ভাবলে তার সিজির দূরত্ব যদি x হয়, তাহলে নিশ্চয়ই এটা জানিস m1 x1 প্লাস m2 x2 বাই m1 প্লাস m2 হয়, জানিস তো নাকি কম্বাইন্ড বডি সিজির দূরত্ব? হ্যাঁ তাহলে সেই করে বার করতে হবে। তাহলে স্ফিয়ার আছে, স্ফিয়ারের সিজির দূরত্ব জানবি, নিচের অংশটা হেমিস্ফিয়ার, হেমিস্ফিয়ারের মাস জানবি, হেমিস্ফিয়ারের সিজি জানবি। আর হচ্ছে ইয়েটার ওই বল ও আপার বডিটার মানে কোন অপরের অংশটা তো কোণের মাস এন্ড কোণের সিজি জানিস। তাহলে হচ্ছে কি হবে, মাস ইনটু একটা সিজি প্লাস মাস ইনটু আর একটা সিজি বাই টোটাল মাস যোগ করলে অ্যাকচুয়ালি কম্বাইন্ড বডি, এই কম্বাইন্ড বডির যে সিজিটা বেরোবে সেটা হচ্ছে এটা। এই সিজিটা কিভাবে বার করছে দেখিস। হ্যাঁ, এটা বার মাস ধরতে হবে, রেডিয়াস ধরে রো ডেনসিটি ধরতে হবে, তাহলে রো দিয়ে অ্যাকচুয়ালি রো কেটে যাবে, রো না ধরলেও হয়। মাসের পরিবর্তে ভলিউম ইনটু m1, মানে কেউ যদি এটা লেখে, যদি সবার যদি ইউনিফর্ম ডেনসিটির হয় সবগুলো, তাহলে টোটাল দুটো মাসই, তাহলে এটা অ্যাকচুয়ালি v1 ইনটু x1 প্লাস v2 ইনটু x2 বাই v1 প্লাস v2 করলেও হয়, তাই না? রো উপর থেকে কেটে যাবে। কি বুঝতে পারছিস তো? ভলিউম ইনটু ডেনসিটি ইকুয়াল টু মাস হয়। এবার যদি সেম ম্যাটেরিয়ালের বডি হয়, তাহলে ডেনসিটি সব জায়গায় সমান, তখন আছে m ইনটু v1, মানে m ইকুয়াল টু কি, মাস ইকুয়াল টু রো ইনটু v1 হয়, রো 1 ডেনসিটি ইনটু v1, তাই তো? মানে m1 মানে m2 মানে রো ইনটু v2 হবে। তাহলে সেইগুলো ভলিউম বার করলেই হয়ে যাবে। তাহলে সিলিন্ডারের কোণের ভলিউম লাগবে, কোণের সিজির হাইট লাগবে কোথায়, এই বেস থেকে, টেবিলের উপর থেকে। আবার এই স্ফিয়ারের হেমিস্ফিয়ারের ভলিউম লাগবে, হেমিস্ফিয়ারের সিজির হাইট লাগবে, ঠিক আছে? তাহলে হেমিস্ফিয়ারের সিজি কোথায় থাকে সেটা জানতে হবে। হেমিস্ফিয়ারের সিজি তোরা মনে আছে 3a/8 দূরত্বে থাকে ফ্রম দা বেস থেকে, তাহলে এটা কত থাকে 5a/8। কি বুঝতে পারছিস না? এইখান থেকে যে সিজির হাইট বলিস কত দূরত্ব থাকবে 5a/8, তাই না? সেন্টার বেসের সেন্টার থেকে 3a/8 করেছিলাম কিছু ভার্চুয়াল অঙ্ক করতে গিয়ে আমরা করেছিলাম, মনে করে দেখ সিজির দূরত্ব 3a/8 থাকে সেন্টার অফ দা বেস থেকে, তাই না? সেন্টার অফ দা বেস থেকে 3a/8 দূরত্ব থাকে, তাহলে হচ্ছে এই প্রান্ত থেকে কত দূরত্ব থাকবে, তাহলে 5a/8। আবার কোণের সিজি কোথায় থাকে, একটা কোণ যদি হয়, এই যে কোণের হাইট যদি h হয়, সিজির দূরত্ব এই ভার্টেক্স থেকে কত দূরে হয় রে, ভার্টেক্স থেকে সিজির হাইট যদি h হয়, কোণের সিজির দূরত্ব জানিস? এগুলো তো জানতে হবে। কোণের সিজির দূরত্ব এই ভার্টেক্স থেকে, কোণের ভার্টেক্স থেকে দূরত্ব থেকে 3h/4 দূরত্ব, তার মানে এইখান থেকে 3h/4, তার মানে এইখান থেকে ভাবলে, এইখান থেকে এইটা যদি সিজির হাইট ভাবি, সিজি এখন তাহলে h/4, তাহলে h/4 আবার এই রেডিয়াসটা, তাহলে এই বেস থেকে এটা a প্লাস h/4, দেখা হচ্ছে কোণের সিজির একদম এই টেবিল থেকে কোণের সিজির আছে a প্লাস h/4, আর হচ্ছে এর সিজি আছে দেখ 5a/8। এবার এর ভলিউম বার করতে পারবো, ভলিউম দুটোর বেরিয়ে গেলে কোণের সিজি ইনটু কোণের ভলিউম, আর হচ্ছে স্ফিয়ারের সিজি ইনটু স্ফিয়ারের ভলিউম বাই দুটোর ভলিউমের যোগফল, এটা হলো কম্বাইন্ড বডি সিজির একটা মান পাবো। যে মানটা পাবি হুইচ ইজ লেস দ্যান a হবে, তবেই হবে স্টেবল। কি বুঝেছিস? তোর কাজ হচ্ছে সিজির হাইট গুলো বার করা, সিজি গুলো কোথায় আছে, হাইট গুলো সেটা বার করতে, বার করে অঙ্ক। বুঝতে পারছিস ব্যাপারটা? হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে এগুলো একটু ট্রাই করবি। তাহলে তার মানে দেখ তাদের এইগুলো তো জানতে হবে। তুই যদি এখন কোণের সিজি কোথায় থাকে জানিস না, স্ফিয়ারের সিজি কোথায় থাকে জানিস না, না জানলে তো কোণের সিজি আর স্ফিয়ারের সিজি বার করতে তো তোর হচ্ছে অঙ্ক শেষ হয়ে যাবে, 2 পেজ লেগে যাবে। কোণের সিজি বার করতে হবে, স্ফিয়ারের সিজি বার করতে হবে, তার তো 2 পেজের অঙ্ক হয়ে যাবে। তারপরে আবার এই অঙ্কটা কবে করবি? তাহলে এগুলো কিছু নির্দিষ্ট বডির সিজি কোথায় থাকে সেগুলো জানতে হবে। একটা চার্ট তৈরি করে নিবি সিজি, বিভিন্ন বডি সিজি, যত ধরনের হচ্ছে জিওমেট্রিক্যাল শেপ, নোন শেপ হয় আমাদের, যত ধরনের জিওমেট্রিক্যাল নোন শেপ হয়, সেই নোন শেপ গুলোর 2 ডাইমেনশন 3 ডাইমেনশন যে কোনো জিনিস হোক না কেন, তাদের সিজি কোথায় থাকে এটা জেনে রাখতে হবে, নইলে কিন্তু পরীক্ষা লাগিয়ে অনেক অঙ্কতে আটকে যাবে। এটা মাথায় থাকে যেন। একটা চার্ট রেডি করে নিবি যেখানে বিভিন্ন 2 ডাইমেনশনাল এন্ড 3 ডাইমেনশনালের যে জিওমেট্রিক্যাল শেপ হয়, সেই শেপের সিজি গুলো কোথায় থাকতে পারে, সেটা হলো হলে কোথায়, সেটা সলিড হলে কোথায়, যদি 3 ডাইমেনশনাল ফিগার হয়। আর 2 ডাইমেনশনাল হলে তো অলওয়েজ প্লেন ল্যামিনা হবে বা ডিস্ক টাইপের হবে, সেটা আলাদা ব্যাপার। বুঝেছিস ব্যাপারটা?
হ্যাঁ স্যার। তাহলে এইগুলো করিস, অঙ্কগুলো ট্রাই করিস, এখানে সিজি বার করলেই অঙ্ক শেষ। আমি তোদের বললাম হচ্ছে 3-এর অঙ্কটা বুঝতে, তোরা পারলে 3, এদিকে 7, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 3, 7, 8, 9। আপাতত তোরা আমাকে 3 আর 8-এর অঙ্কটা বলিস। 3, 8, 7-এর অঙ্কটা একটু টাফ। 3-এর অঙ্কটা খুব ছোট এবং সোজা বলে 3-এর অঙ্কটা আগে বলতে বললাম। কেন? 1 নম্বর, 2 নম্বর, 7, 8, 9, ওই 3টে অঙ্ক। এই 4টে অঙ্ক তুই যদি পারিস তাহলে বাকি সব অঙ্ক পারিস। বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার। এই 4টে অঙ্ক মেইন, এই 16টার মধ্যে আরো বলে দিলাম। এরপরে বাকি যা অঙ্ক আছে ও হয়ে যাবে। স্যার ঠিক আছে।